নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প বিমল করের লেখা কাপালিকরা এখনও আছে। গল্প পাঠে আমি সুদীপ্ত। কত বিচিত্র ঘটনাই না জগতে ঘটে যায়। তারাপদ জীবনে যেমন ঘটল আজ। সকালে খুব বিরস মুখে তারাপদ ঘুম থেকে উঠেছিল। ঘুম ভাঙার মুখে মুখে যদি মনে পড়ে যায় মেসের বটুকবাবুকে গোটা 30 টাকা অন্তত দিতেই হবে আজ, নিচের জগন্নাথ চাওয়ালাকেও 5-7 টাকা, তাহলে কারই বা ভালো লাগে। লোকের কাছে ধার দেনার কথা, নিজের অভাবের কথা মনে হলে ভাবনা চিন্তা বেড়েই যায়। আরও কত রকম ধারটারের কথা মনে পড়ে, কত রকম অভাব এসে দেখা দেয়। তারাপদরও সেরকম হলো। মনে পড়ল আজ লন্ডি থেকে জামাটামা আনতে হবে, তাতেও 1.5-2 টাকা। নীলুর মণিহারি দোকান থেকে একটা সাবান, নিদেন পক্ষে একটা কি দুটো ব্লেড আনতে গেলে সেও বাকি 17 টাকার জন্য হাত পেতে বসবে। এইরকম আরও কত টুকটাক। না, এ আর ভালো লাগে না। এইভাবে কি বাঁচা যায় দিনের পর দিন? মাঝে মাঝে তারাপদর মনে হয় এ জীবন রেখে লাভ নেই, তার চেয়ে একদিন জয় মা বলে ডাবল ডেকারের তলায় ঝাঁপ দেওয়াই ভালো। বিরক্ত বিরস মুখ করে তারাপদ উঠে পড়ল বিছানা ছেড়ে। তার ঘরের জানলা বন্ধ, দরজা খোলা। শীতের দিন বলেই যে জানলা বন্ধ তা নয়, এখন অনেকটা বেলা হয়ে গেছে, রোদ উঠেছে, জানলা খুলে দেওয়া যেত। কিন্তু তার রুমমেট বঙ্কিমদা কখনো সকালে জানলা খুলবেন না। কেননা জানলাটা খোলা এবং বন্ধ করার মধ্যে কলা কৌশল আছে। জানলার দুটো পাটই আলগা, প্রায় কবজাবিহীন। হিসেব করে না খুললেই একটা পাট সোজা নিচে বটুকবাবুর মাথায় গিয়ে পড়তে পারে, আর একটা হয়তো মাঝপথে কোথাও ঝুলতে থাকবে। নারকোল দড়ি, লোহার ছোট শিক, এইসব মাল মশলা দিয়ে তারাপদ কোনো রকমে ঘরের জানলা দুটোকে ধরে রেখেছে। যদি না রাখতো এই ঘরে জানলা বলে কিছু থাকতো না। তারাপদ খুব বিবেচক, বাড়ির দোষ সে দেয় না। 100-125 বছরের পুরনো বাড়ির হাল এ চেয়ে আর কি ভালো হতে পারে? গলির গলি, তার মধ্যে বাড়িটা নড়বড়ে চেহারা নিয়ে কর্পোরেশনের ময়লা ফেলা গাড়ির মতন ইটকাঠের আবর্জনা হয়েছে এখনো দাঁড়িয়ে আছে, তাই যথেষ্ট। যদি গঙ্গাচরণ মিত্তির লেনের ওই বাড়ি না থাকতো, কোথায় যেত তারাপদ? আজকের দিনে মাথা গোজার জন্য তার মাত্র 9 টাকা খরচ হয় মাসে মাসে। বটুকবাবু এ বাড়ির জন্য সিট রেন্ট বাবদ মাথা পিছু 9 টাকা নেন, তাতেও তার লাভ থাকে। 58 টাকা মাসিক ভাড়ার বাড়ি, অবশ্য পুরনো ভাড়াই চলছে, জনাদশেক মেম্বারের মেসের। তারাপদ ঘরের এক কোণ থেকে তার টুথব্রাশ তুলে নিয়ে আবার বিরক্ত হলো। পেস্ট নেই, পরশুই ফুরিয়ে গিয়েছিল। গতকাল কোনো রকমে পেস্টের মুন্ডু টিপে একটু পাওয়া গিয়েছিল, দাঁত মাজার কাজটা তাতেই সেরেছে কাল। সারাদিন আর টুথপেস্টের কথা মনে পড়েনি। এক চিলতে সাবানের ওপর ব্রাশ ঘষে নিয়ে মুখ ধুতে যাবার সময় তারাপদর মনে পড়ল আজ শনিবার, 21 তারিখ। শনিবার দিনটা এমনিতেই ভালো যায় না তারাপদর, তার ওপর 21 তারিখ। 21 তারিখটা তার পক্ষে ভালো নয়। 3 সংখ্যাটাই তার ভাগ্যে সয় না। 21 মানে 2 আর 1, সংখ্যা দুটো পাশাপাশি রাখলে তাই হয়। 2 আর 1 যোগ করো, 3। খারাপ। ওদিকে আবার 21কে শুধু 3 আর 7 দিয়ে ভাগ করা যায়, করলে মিলে যায়। 3 দিয়ে মেলানো অশুভ, আবার 7 দিয়ে ভাগ করলে সেই 3, মানে যোগ আর ভাগ দুদিকেই 21 সংখ্যাটা এত খারাপ তারাপদর পক্ষে যে তাকে ডবল খারাপ বলা যায়। দিনটা যে কাজ খুব খারাপ যাবে সকাল থেকে তারাপদ তার লক্ষণ দেখতে পাচ্ছে। ঘুম থেকে উঠেই টাকার চিন্তা, কোথায় বটুকবাবু, কোথায় নীলু, কোথায় লন্ড্রি, মুখ ধোবার পেস্ট পর্যন্ত জুটল না। মাত্র ঘন্টা পরেই কিন্তু সব কেমন ওলট পালট হয়ে গেল। বেলা 12:30 বাজেনি, তারাপদ হন্তদন্ত হয়ে চন্দনের মেডিকেল হোস্টেলে গিয়ে হাজির। চন্দন ঘরেই ছিল, দাবা খেলছিল বন্ধুদের সঙ্গে। সবে MBA পাশ করেছে চন্দন, পাশ করে পিয়াসিতে আছে। তারাপদকে এমন অসময়ে আসতে দেখে চন্দন, কিরে হঠাৎ, বলতে বলতে সে তারাপদর খানিকটা উত্তেজিত, খানিকটা বা বিমূঢ় মুখ দেখতে লাগলো। তারাপদ হাঁপাচ্ছিল। শীতের দিন হলেও তার মুখে যেন সামান্য ঘাম ফুটেছে। চুলটুল রুক্ষ, শুকনো শুকনো চেহারা। তারাপদ দম টেনে বলল, চাঁদু, তোর সঙ্গে সিরিয়াস কথা আছে। বল, বলে চন্দন তার দাবার বন্ধুর মুখের দিকে তাকালো। তারাপদ বলবো কি বলবো না মুখ করে বসে থাকলো। তৃতীয় জনের সামনে তার কথা বলতে ইচ্ছা করছিল না। চন্দন তার দাবা খেলার বন্ধুকে চোখের ইশারায় আপাতত উঠে যেতে বলল।
বন্ধুটি স্নান করতে যাচ্ছিল, তার কাঁধে তোয়ালে ঝোলানো। সে চলে গেল। বিছানার মাথার দিক থেকে সিগারেটের প্যাকেট দেশলাই উঠিয়ে নিয়ে সিগারেট ধরালো চন্দন। বলল, কি তোর সিরিয়াস কথা বল। তারাপদ নিজের উত্তেজনা সামান্য সামলে নিয়ে বলল, চাঁদু, সাংঘাতিক একটা কাণ্ড হয়ে গিয়েছে। আমি একটা চিঠি পেয়েছি আজ, খানিকটা আগে, রেজিস্ট্রি করে এসেছে। কিসের চিঠি? চাকরির? আরে না না, চাকরির নয়। বলতে বলতে তারাপদ পকেট থেকে খামে মোড়া একটা চিঠি বার করলো। চিঠিটা পড়ে আমার মাথা ঘুরে গেছে, কিচ্ছু বুঝতে পারছি না বলে তারাপদ খাম সমেত চিঠিটা চন্দনের হাতে দিল। চিঠি নিল চন্দন। রেজিস্ট্রি করা চিঠি উইথ এডি। খামের মুখ ছেঁড়া। চন্দন চিঠিটা বার করে নিল। ছাপানো প্যাডেই ইংরাজিতে লেখা চিঠি, যেন খানিকটা পোশাকই ব্যাপার। প্রথমটায় চন্দন তেমন মন দিতে পারেনি। চিঠির মাঝামাঝি এসে তার কেমন চমক লাগলো। তারাপদর দিকে তাকালো একবার, তারপর আবার মন দিয়ে প্রথম থেকে চিঠিটা পড়তে লাগলো। চিঠি পড়া শেষ করে চন্দন অবাক হয়ে বলল, এ তো কোনো সলিসিটারের চিঠি বলে মনে হচ্ছে রে। তারাপদ মাথা নেড়ে বলল, মনে হবার কি আছে, লেটার প্যাডের মাথায় তো লেখাই আছে ভদ্রলোক সলিসিটার। কিন্তু সলিসিটাররা অফিস থেকে চিঠি দেয় বলে শুনেছি, এটাতে বাড়ির ঠিকানা দেওয়া আছে। চিঠিটা খানিকটা পার্সোনাল বলে বোধ হয়। চন্দন আরও একবার চিঠিটা পড়তে পড়তে সিগারেট খেতে লাগলো। তারপর বলল, কিছু বুঝলি? চন্দন বলল, খানিকটা বুঝলাম। ভদ্রলোক তোকে পত্রপাঠ দেখা করতে বলেছেন। বিষয় সম্পত্তির একটা বড় ব্যাপার জড়িয়ে আছে। কিন্তু এই সলিসিটার ভদ্রলোক যার কথা লিখেছেন, ওই ভুজঙ্গভূষণ হাজরা, উনি কে? তারাপদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ভাই এরকম নাম কখনো শুনিনি। অনেক চেষ্টা করেও মনে করতে পারছি না। তবে মা বেঁচে থাকতে শুনেছিলাম সাঁওতাল পরগনার দিকে আমার এক পিসিমা থাকতেন, তারা হাজরা ছিলেন। পিসিমার নাম বোধ হয় ছিল সুবর্ণলতা। পিসেমশাই নাকি অদ্ভুত মানুষ ছিলেন। আমার মনে হচ্ছে ভুজঙ্গভূষণ আমার সেই পিসেমশাই। চিঠিতে তো আর কিছু লেখা নেই তেমন। চন্দন চিঠিটা মুড়ে খামের মধ্যে ঢোকালো অন্যমনস্ক। পরে বলল, বোধ হয় ভুজঙ্গভূষণ তোকে বিরাট কোনো সম্পত্তি দিয়ে গেছেন বলে হাসলো চন্দন। দেখ, রাজত্ব পেয়ে যেতে পারিস। তারাপদ বলল, আমার তিন কুলে কেউ নেই। টিউশনি করে আর বটুকবাবুর মেসে ডাল ভাত খেয়ে বেঁচে আছি। একটা চাকরি পর্যন্ত জোটাতে পারলাম না। যাও বা একটা জুটে ছিল, হাতাহাতি করে ছেড়ে এলাম। আমার কপালে ভাই রাজত্ব বর্তাবে না। চন্দন হেসে বলল, মরতে যাবে রে, তার হিন্টস রয়েছে চিঠিতে। তুই বড়লোক হয়ে যাবি, নে লেগে পড়। তারাপদ মাথা নাড়ল। তারপর বলল, কতগুলো অদ্ভুত অদ্ভুত ব্যাপার রয়েছে এর মধ্যে, তুই লক্ষ্য করেছিস? কি? প্রথমত, ধর আমার ঠিকানা এরা পেল কেমন করে? যদি ধরেই নিই ভুজঙ্গভূষণের বিষয় সম্পত্তি আমার জন্য বসে বসে কাঁদছে, তবু ব্যাপারটা হেঁয়ালির মতন নয় কি? আমার ঠিকানা সলিসিটার মশাই জানলেন কি করে? কেমন করে বুঝলেন আমি ভুজঙ্গভূষণের আত্মীয়? যদি আমার ঠিকানা জানাই থাকবে, তবে সেই ভুজঙ্গভূষণ কেন আমায় নিজে চিঠি লিখলেন না? চন্দন আচমকা বলল, ভুজঙ্গভূষণ হয়তো মারা গিয়েছেন। মারা গেলেই এসব বিষয় সম্পত্তির ওয়ারিশনের কথা ওঠে। তা আমায় কেন? তুই বোধহয় একমাত্র মানুষ যে কিনা ভুজঙ্গভূষণের জীবিত আত্মীয়। তারপর তো চুপ করে থাকলো। অন্যমনস্কভাবে লক্ষ্য করতে থাকলো ঘরের দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারটার দমকা বাতাসে নড়ে নড়ে যাচ্ছে। চন্দন বলল, তুইও তো ঘাবড়ে যাচ্ছিস কেন? ব্যাপারটা আমার কাছে খুব গোলমেলে লাগছে। গোলমালের কি আছে? তুই আজ সোজা ওই সলিসিটার ভদ্রলোক, কি যেন নাম, মৃণাল কান্তি দত্ত, তাই না? তার কাছে চলে যা, গিয়ে দেখা কর। তারপর দেখা করে দেখ কি বলেন ভদ্রলোক, কেন তোকে যেতে বলেছেন। কিন্তু আমি যে ভুজঙ্গভূষণের আত্মীয়, তার প্রমাণ কি? নামে মিললেই মানুষ এক হয় না। আমি তো জাল হতে পারি। মাথা নেড়ে চন্দন বলল, জাল ভেজাল প্রমাণ হয়ে যাবে। ভদ্রলোকের কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে। তাছাড়া যদি তোর সম্পর্কে কোনো খোঁজ খবর উপক্ষ না রাখতো, তবে তোর ঠিকানায় চিঠি আসতো না। তারাপদ চুপ করে থাকলো। চন্দন যা বলছে এসব চিন্তা যে তার মাথায় আসেনি এমন নয়। চিঠি পাবার পর থেকে সে অনবরত ভেবেই যাচ্ছে, ভেবে কোনো কুলকিনারা করতে পারছে না। সমস্ত ব্যাপারটাই অবিশ্বাস্য। তারাপদ ভাবতেই পারছে না
যে ভুজঙ্গভূষণকে সে জীবনে চোখে দেখেনি, যার নাম শোনেনি, সেই লোক সত্যি সত্যি তারাপদর জন্য বড়সড় কোনো বিষয় সম্পত্তি রেখে যেতে পারে। বরং এসব ব্যাপারে এমন একটা রহস্য রয়েছে যে না জেনে না বুঝে এগুতে গেলে বিপদে পড়ে যাবে। গোলমেলে ব্যাপারের মধ্যে গেলেই বিপদ। খানিকক্ষণ চুপচাপ থেকে তারাপদ বলল, তুই যেতে বলছিস? আলবাত যাবি। আমার কেমন নার্ভাস লাগছে। কিসের নার্ভাস? তোকে কি সলিসিটার খেয়ে ফেলবে? তুই কি নিজেই আছিস? তোকে দয়া করে যেতে বলেছে বলে তুই যাচ্ছিস। তুই আমার সাথে যাবি? আমি? উকিল অ্যাটর্নি শুনলেই আমার ভয় করে। তাছাড়া ওই যে কি ঠিকানা, কত নম্বর ওল্ড আলিপুর, ওসব ভাই আমি চিনি না। চল তুই। বিকেলে আমার যে অন্য দরকার ছিল রে, ক্যান্সেল করে দে। তোর এমন কোনো কাজ নেই, হাসপাতালে চাকরিরও যা বাহার। একটু কি ভাবলো চন্দন, তারপর বলল, বেশ তাহলে বিকেল বিকেল চল। শীতের দিন, 5টা বাজতেই সন্ধে হয়ে যাবে। তারাপদ যেন আশ্বস্ত হলো খানিকটা। হঠাৎ আবার চোখে পড়ে গেল ক্যালেন্ডারটা। তারাপদ বলল, চাঁদু, আজ কিন্তু আমার দিনটা ভালো নয়। মানে? একে শনিবার, তাই 21 তারিখ। 3 হলো আমার আনলাকি নাম্বার। চন্দন হেসে উঠল, গালাগাল দিয়ে বলল, তোর যত কুসংস্কার, এসব মাথায় কে ঢোকায় রে? আমি তো দেখছি আজ তো সাংঘাতিক দিন, এ ডে অফ ফরচুন। তারাপদ তখনও খুঁতখুত করতে লাগলো। শেষে চন্দন বলল, আমার এখনো নাওয়া খাওয়া হয়নি, তুই বেঁচে যা। ঠিক 4টের সময় ওয়েলিংটনের মোড়ে থাকবে, আমি আসবো। তারাপদ উঠল, অনেক বেলা হয়ে যাচ্ছে। আলিপুরে পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে গেল। ডিসেম্বর মাসের এই সময়টাই এরকম। বিকেল ফুরোবার আগেই সব ঝাপসা, ঝপ করে যেন অন্ধকার নেমে আসে আকাশ থেকে। জায়গাটা কেমন নিরিবিলি। পুরনো আলিপুরের সেই প্রাচীন বনেদি ঘর, এদিকে রাজরাজরার এলাকা যেন। উঁচু উঁচু দেওয়াল ঘেরা বাড়ি, মস্ত মস্ত গাছ, ফটকে দারোয়ান, ভেতরে অ্যালসেশিয়ান কুকুরের গর্জন, ঝকঝকে গাড়ি বেরুচ্ছে ঢুকছে, রাস্তা টাস্তা বেশ ফাঁকা ফাঁকা। তারাপদর কেমন গা ছমছম করছিল। সেবাচারী বউবাজারের দিকে থাকে, গঙ্গাচরণ মিত্তির লেনে, যেখানে আলো বাতাসও ঢুকতে ভয় পায়। গাছটা তো দূরের কথা, কোথাও একটা সবুজ পাতা পর্যন্ত দেখা যায় না। সেই তারাপদ এরকম একটা জায়গায় এসে ঘাবড়ে যাবে না তো কি হবে? তারাপদ বলল, চাঁদু, এদিকে এলে মনেই হয় না এটা কলকাতা, কি বল? চন্দন দুপাশের বাড়ি, বাগান, গাছপালা দেখতে দেখতে হাঁটছিল। ধীরে ধীরে সলিসিটার দত্তর বাড়ির নাম্বার খুঁজছিল। ততক্ষণ রাস্তার বাতি জ্বলে উঠেছে, মাথার ওপর আকাশে তারা দেখা যাচ্ছিল। বাড়িটা পাওয়া গেল। আশেপাশের বাড়ি তুলনায় ছোট, পুরনো আমলের বাড়ি, সামনে বাগান ছোট মতন। ফটকের সামনে কেউ ছিল না। তারাপদ ঢুকতে চাইছিল না, যদি অ্যালসেশিয়ান তেরে আসে। চন্দন বলল, কুকুর নেই, থাকলে বাঁধা আছে, চলে আয়। ফটক খুলে দুজনে ভেতরে ঢুকলো। তারাপদর ভয় করছিল, তার উপর শীতটাও যেন বেচারিকে জাপটে ধরেছে। কাঁপতে লাগলো তারাপদ। অল্প এগিয়ে গাড়ি বারান্দার সিঁড়িতে উঠে একজনকে দেখতে পাওয়া গেল। বুড়ো মতন একটি লোক, পরনে খাটো ধুতি, গায়ে মোটা চাদর। তারাপদতে দেখতে পেয়ে লোকটি কেমন অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারপর কাছে এলো। তার চোখে দেখে বোঝা যাচ্ছিল সে জিজ্ঞেস করছে, কাকে চাই আপনাদের? চন্দন বলল, আমরা বউবাজার থেকে আসছি, মিস্টার দত্ত আমাদের দেখা করতে বলেছেন। বলে চন্দন তারাপদকে দেখিয়ে দিল, বাবু একে চিঠি লিখেছেন দেখা করার জন্য, এর নামটা বলো গিয়ে বাবুকে। চন্দন তারাপদর নাম ঠিকানা বলল। তারাপদদের অপেক্ষা করতে বলে লোকটি চলে গেল। দুই বন্ধু দাঁড়িয়ে থাকলো চুপ করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশ দেখতে লাগলো। এমন সময় নিশ্চয়ই বিস্তর পয়সা ছিল বাড়ির মালিকের। এক সময় সাজিয়ে গুছিয়ে বাড়ি করেছিল, এখন তার প্রমাণ চোখে পড়ে। মাথার ওপর শেকল দিয়ে ঝোলানো সাদা শেড পরানো বড় বাতি জ্বলছে, আলোর রং বাদামি। এই ঢাকা জায়গা অনেকটা যেন লবির মতন। দুপাশেই বড় বড় সেটি পাতা রয়েছে বসার জন্য। এক কোণে হ্যাট স্ট্যান্ড, আয়না, দেওয়ালে গোটা দুয়েক বিশাল বিশাল ছবি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের। একটা চমৎকার হরিণের মাথা। সমস্ত বাড়ি কিন্তু কি চুপচাপ। দোতলা থেকে পাতলা স্বর ভেসে আসছিল সামান্য। লোকটি ফিরে এলো, এসে বলল, আসুন আপনারা। খুবই আশ্চর্য, ডান বা বাঁদিকের মুখোমুখি দুটো বাইরের ঘরের
কোনোটাতেই ওদের নিয়ে গিয়ে বসালো না লোকটি। একটু ভেতরের দিকের একটা ঘরে নিয়ে গিয়ে বসালো। তারাপদদের আরেকবার ভালো করে দেখে চলে গেল। সেকেলে কাঠের গদিয়াটা চেয়ারে বসলো তারাপদরা। এই ঘরটা সামান্য ছোট। ঘরের 12 আনা শুধু বইয়ে ভর্তি, মোটা মোটা বই, বোধহয় আইনের বই। একদিকে দেওয়ালে গাঁথা সিন্দুক, লোহার একটা আলমারি অন্যদিকে। জানলা বরাবর বোধহয় দত্তমশাইয়ের বসার জায়গা, সিংহাসনের মতো চেয়ার, সামনে সেক্রেটারিয়েট টেবিল। এই ঘরের গন্ধই যেন কেমন আলাদা। বইপত্রের জন্যই বোধহয় ধুলো ধুলো গন্ধ লাগে নাকে। পায়ের তলায় জুট কার্পেট, দেওয়ালের 2-1 জায়গায় ছোপ লেগেছে। ঘরে মস্ত বড় একটা পোর্ট্রেট ঝোলানো, কোনো বৃদ্ধের, দত্তমশাইয়ের বাবা কিংবা ঠাকুরদার। একদিকে নিচু টেবিলের ওপর একটা বিড়াল, জ্যান্ত নয়, মরা। কেমন করে তৈরি করেছে কে জানে, একেবারে জ্যান্ত বলে মনে হয়। গায়ের লোম, চোখের মণি, কান, পায়ের থাবা সব যেন জীবন্ত। বিড়ালের গায়ের রং কুচকুচে কালো। চোখে খুব যে ভালো লাগে তা কিন্তু নয়। তারাপদ আর চন্দন নিচু গলায় কথা বলছিল। পায়ের শব্দ শুনে চুপ করে গেল। ছিপছিপে চেহারার এক ভদ্রলোক ঘরে এলেন। টকটকে গায়ের রং, মাথায় বেশ লম্বা, পরিষ্কার করে কামানো মুখ, মাথার চুল একেবারে সাদা ধবধবে, পরনে ধুতি, গায়ে পুরো হাতা পশমি গেঞ্জির ওপর দামি শাল, চোখে চশমা। তারাপদরা উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে জড়সড়ভাবে নমস্কার করলো দুই হাত তুলে। ভদ্রলোক প্রতি নমস্কার করলেন। চশমার আড়াল থেকে দুজনকে লক্ষ্য করতে করতে নিজের জায়গায় গিয়ে বসলেন শেষে। চন্দন ইশারায় তারাপদকে চিঠিটা বের করতে বলল। তারাপদ চিঠি বার করলো। চিঠি বের করে তারাপদ 2 পা এগিয়ে সেক্রেটারিয়েট টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আজ সকালে আমি এই চিঠিটা পেয়েছি। আপনি কি আমায় দেখা করতে বলেছিলেন? ভদ্রলোক চিঠির জন্য হাত বাড়ালেন, দেখলেন, বলেন, হ্যাঁ, আমারই নাম মৃণালকান্তি দত্ত, বসুন আপনি। তারাপদ আবার 2 পা পিছিয়ে এসে চন্দনের পাশে বসল। মৃণাল দত্ত কিছুক্ষণ সরাসরি তারাপদদের দিকে তাকিয়ে থাকলেন। তারপর হঠাৎ বললেন, আপনার নামই তারাপদ? তারাপদ একটু কেমন ধাঁধায় পড়ে গেল। এ আবার কেমন প্রশ্ন? সামান্য যেন রাগই হলো। ভাবল, বলে, আগে আমি তো তাই জানি, কিন্তু মৃণাল দত্তের সামনে দাঁড়িয়ে সে কথা বলতে তার সাহস হলো না। ভদ্রলোকের চেহারায় শুধু ব্যক্তিত্বই নেই, দেখলেই বোঝা যায় অসম্ভব সাবধানী, চালাক এবং বুদ্ধিমান উনি। তারাপদ নিজের নাম বলল, আবার পদবী সমেত, বটুকবাবুর মেসের ঠিকানাও। আপনার পিতার নাম? তারাপদ তার বাবার নাম বলল। তাতেও রেহাই নেই, মার নামও বলতে হলো। বাবার নাম, মার নামের পর তার পৈতৃক দেশবাড়ি, ভিটেমাটির কথাও। তারাপদ বলল, আমি এসব চোখে দেখিনি। ছেলেবেলায় একবার দেশের বাড়িতে গিয়েছিলাম, তখন আমার 4-5 বছর বয়স। আমার কিচ্ছু মনে নেই, শুধু একটা তেঁতুল গাছের কথা মনে আছে, খুব বড় তেঁতুল গাছ, গাছটায় নাকি ভূত থাকতো। তারাপদ একটু হাসল। এমন সময় বাহারি ট্রের ওপর সুন্দর কাপে করে চা আনলো সেই বুড়ো লোকটি। তারাপদদের দিল। মৃণাল দত্ত বললেন, চা খাও। বলেই তার কি খেয়াল হলো, সামান্য হালকা গলায় বললেন, তোমাদের তুমি বলেছি, কিছু মনে করো না, বয়স তোমাদের অনেক কম। চা পেয়ে তারাপদরা বেঁচে গেল। একে এই বিশ্রী অবস্থা, তারপর শীত, হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে আসার জোগাড়। ওই ছেলেটি তোমার বন্ধু? মৃণাল দত্ত চন্দনকে দেখিয়ে তারাপদকে জিজ্ঞেস করলেন। আমার পুরনো বন্ধু, ওর নাম চন্দন, ডাক্তারি পাশ করেছে সবে। মৃণাল দত্ত চন্দনকে 2-4টে কথা জিজ্ঞেস করলেন। পুরো নাম কি চন্দনের, কোথায় থাকে, বাড়ি কোথায়, বাবা কি করেন, কোথায় থাকেন, এই সব। শেষে মৃণাল দত্ত তারাপদর দিকে তাকিয়ে বললেন, তোমায় এবার কটা কথা জিজ্ঞেস করব, ঠিকঠাক জবাব দিও। তোমার বন্ধু এখন এখানে থাকতে পারে, পরে তাকে একটু উঠে যেতে হবে। তারাপদ একবার চন্দনের মুখের দিকে তাকালো, তারপর মৃণালবাবুর দিকে চোখ ফিরিয়ে বলল, চাঁদু আমার পুরনো বন্ধু, ওর কাছে আমার কিছু গোপন করার নেই, ও আমার সবই জানে। আচ্ছা, সে আমি পরে ভেবে দেখব, এখন তোমার বন্ধু থাকুক। বলে মৃণাল দত্ত যেন সামান্য কি ভেবে নিলেন। খুবই আচমকা মৃণাল দত্ত বললেন, তুমি ভুজঙ্গবাবুকে কখনো দেখেছ? আগে না। তার নাম শুনেছ? আমার মনে পড়ছে না। মার কাছে আমার এক পিসিমার কথা শুনেছি। পিসিমার শ্বশুর বাড়ির পদবি ছিল হাজরা। সাঁওতাল পরগনার কোথায় যেন থাকতেন,
জায়গাটার নাম আমি জানি না, মা যদি বলেও থাকে আমি ভুলে গিয়েছি। মৃণাল দত্ত খুব শান্তভাবে বসে তারাপদর দিকে তাকিয়ে আছেন। একটু চুপ করে থেকে বললেন, তোমার বাবা কবে মারা যান? বাবা বাবা মারা গেছেন অনেক দিন, আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 8-এ। অসুখ করেছিল? কি অসুখ? কি অসুখ আমি বলতে পারবো না। বাবা কলকাতার বাইরে কোথায় যেন গিয়েছিলেন, অসুস্থ হয়ে ফিরে আসেন, কয়েকদিনের মধ্যে মারা যান। কোথায় গিয়েছিলেন জানো না? না। মার কাছে কিছু শুনেছ? না। বাবা যখন ফিরে আসেন তিনি কেমন যেন হয়ে গিয়েছিলেন, অনেকটা পাগলের মতন, অথচ একটা কথাও বলতেন না, বলতে পারতেন না, একেবারে বোবা। মাথায়ও কিছু হয়েছিল, মনে হতো আমাদের চিনতেও পারছেন না। বলতে বলতে তারাপদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতকাল পরে বাবার কথা মনে হয়, হঠাৎ যেন সেই পুরনো স্মৃতি তাকে কেমন বিষণ্ণ করে তুলল। মৃণাল দত্ত নীরব। চন্দন আর চোখে একবার কালো বিড়ালটার দিকে তাকাল। তার চোখের মণিতে আলো পড়েছে যেন। তোমার মা কবে মারা যান? মৃণাল শুধালেন। আমি কলেজ থেকে বেরোবার পর মা মারা যায়। বাবা মারা যাবার পর মা অনেক কষ্টে স্কুলে একটা চাকরি জুটিয়ে নেয়। আমরা বরাবরই খুব গরিবভাবে থেকেছি, কোনো রকমে চলতো দুজনের। মার বুকের অসুখ করেছিল, তাতেই মারা যায়। মৃণাল দত্ত সেক্রেটারিয়েট টেবিলের ওপর রাখা চুরুটের বাক্স থেকে একটা চুরুট বেছে নিলেন। তোমরা আগে কোথায় থাকতে? ঠিকানা কি? তারাপদ মদন দত্ত লেনের ঠিকানা বলল। তারপর? তারাপদ বটুকবাবুর মেসে এসে ওঠার আগে যেখানে যেখানে ছিল তার কথা বলল। চুরুট ধরিয়ে নিয়ে মৃণাল দত্ত এবার বললেন, তোমার পিসেমশাই ভুজঙ্গভূষণ তোমায় তার সমস্ত বিষয় সম্পত্তি, স্থাবর অস্থাবর সবই দিয়ে যেতে চান। ভুজঙ্গবাবুর প্রপার্টি যা যা আছে তার সঠিক ভ্যালুয়েশন আমি এখনই দিতে পারবো না। ধরো মোটামুটি 1.5 থেকে 2.25 লাখ টাকার, তার সমস্তই তোমার হবে। কিন্তু তারপদর মাথা প্রায় ঘুরে উঠল। 1.5 লাখ টাকার সম্পত্তি! আজ সকালে দাঁত মাজার পেস্ট পর্যন্ত যার ছিল না, বটুকবাবু 30টা টাকার জন্য যার আত্মহত্যা করার ইচ্ছে করছিল, সে লোক সন্ধেবেলায় 1.5 লাখ টাকার সম্পত্তি পাচ্ছে। তারাপদর ইচ্ছে করছিল থিয়েটারে লোকেদের মতন হা হা করে হেসে ওঠে। মৃণাল দত্ত বললেন, কিন্তু এই সম্পত্তি পাবার আগে তোমায় 2টো শর্ত পালন করতে হবে। তারাপদ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল। মৃণাল দত্ত বললেন, তুমি যে ভুজঙ্গবাবুর আত্মীয় তারাপদ তা প্রমাণ করতে হবে। কি করে করব? তোমার যা করার করেছো, বাকিটা আমি করব। আমার কাছে প্রমাণ আছে, আমি মিলিয়ে দেখব। তার আগে তোমার বন্ধুকে এ ঘর থেকে কিছুক্ষণের জন্য উঠে যেতে হবে। তারপর তো কিছু বলার আগেই চন্দন উঠে দাঁড়ালো। সেও রীতিমতো উত্তেজনা বোধ করছিল। তারপর বলল, আরেকটা শর্ত কি? মৃণাল দত্ত শান্ত গলায়, প্রথমটা যদি মেলে তবে না দ্বিতীয়টা। চন্দন আরেকবার বেড়ালটার দিকে তাকিয়ে আস্তে আস্তে ঘর ছেড়ে চলে গেল। চন্দন চলে যাবার পর তারাপদর বড় ভয় করতে লাগলো। ঘরে সে এখন একলা। মৃণাল দত্ত মুখোমুখি বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছেন তো দেখেই যাচ্ছেন। চুরুটটা তার দাঁতের সঙ্গে ছোঁয়ানো, কেমন একটা কড়া তামাকের গন্ধ নাকে লাগছে। তারাপদ বুঝতে পারছিল না, অন্ধকারের আলো ফেলার মতন চোখ করে মৃণাল দত্ত এত কি দেখছেন তাকে। তার মাথায় ঢুকছিল না ওই ভদ্রলোকের কাছে এমন কী প্রমাণ রয়েছে যাতে তিনি আসল আর জাল তারাপদ ধরে ফেলবেন। খানিকটা যেন রাগও হচ্ছিল তারাপদর। তার পরিচয় এই নিয়ে সন্দেহ করার কি আছে? সে কি মুদির দোকানের বনস্পতি ঘি যে খাঁটি আর ভেজাল পরীক্ষা করে দেখতে হবে? বাস্তবিক পক্ষে এটা কিন্তু অপমান। তারাপদ যেচে এখানে আসেনি। সে ভুজঙ্গভূষণের 1.5 লাখ টাকার সম্পত্তি পাবার আশায় কাঙাল নয়, তবু তাকে নিয়ে এটাকে বিশ্রী ব্যাপার হচ্ছে। এভাবে তাকে বসিয়ে রাখার কোনো অধিকার মৃণাল দত্তর নেই। তারাপদ মনে মনে যাই ভাবুক, সে কিছু বলতে পারল না, বোবার মতন বসে থাকল। শেষে মৃণাল দত্ত উঠলেন। ওঠার আগে টেবিলের ড্রয়ার খুললেন চাবি দিয়ে। ড্রয়ারের মধ্যে থেকে আরও একটা বড় মতন চাবির গোছা বার করলেন। 2টো কি 3টে চাবি একসঙ্গে বাঁধা। তারাপদর সামনে দিয়ে মৃণাল দত্ত আস্তে আস্তে দেওয়াল সিন্ধুকের দিকে এগিয়ে যেতে যেতে বললেন,
তোমার চেহারার সঙ্গে কার মিল বেশি বলে মনে হয়, তোমার বাবার না মার? তারাপদ খানিকটা অবাক হলো। বাবা এতকাল হয়ে মারা গেছেন, তার মুখ আর ভালো করে মনেই পড়ে না। তাছাড়া বাবা মারা যাওয়ার সময় সে ছেলে মানুষ ছিল, এখন কত বড় হয়ে গিয়েছে, 24-25 বছর বয়স হতে চলল। কেমন করে সে বলবে তার চেহারা বাবার মতন হয়ে আসছে কিনা? মা অবশ্য বলতো তারাপদর চেহারার আর তার বাবার মতো হয়েছে, মুখের খানিকটা বাবার ছাদে, বাকিটা মার। শুকনো শুকনো গলায় তারাপদ বলল, আমি বলতে পারবো না। মা বলতো, মেশানো মুখ। মৃণাল দত্ত বড় সড়ো দেওয়াল সিন্দুকটা খুলে ফেলে কি যেন বের করতে লাগলেন। তারপর বাঁধানো অ্যালবামের মতো একটা মোটা খাতা বের করলেন, যত্ন করে রাখা কিছু কাগজপত্রও নিলেন, নিয়ে সিন্দুকের ডালা বন্ধ করলেন। নিজের চেয়ারে ফিরে এসে বসলেন মৃণাল দত্ত। বললেন, তুমি আমার সামনে এগিয়ে এসে বসো, বলে আঙুল দিয়ে টেবিলের অন্য প্রান্তটা দেখালেন। তারাপদ চেয়ারটা টেনে এনে টেবিল ঘেঁষে বসল মুখোমুখি। মৃণাল দত্ত বাঁধানো খাতার মতো জিনিসটা এগিয়ে দিলেন। হ্যাঁ, ওটা অ্যালবামই, তবে বাজারে যেমন কিনতে পাওয়া যায় সেই রকম নয়। মোটা মোটা কাগজ, বেশিরভাগ পাতায় একটা করে মাত্র ছবি, কখনো কখনো দুটো। প্রতিটা পাতা নিখুঁত করে রাখা, গোটা খাতাটাই চামড়ায় বাঁধানো। ছবির পাশে লাল পেন্সিলে পুরু করে শুধু নম্বর লেখা আছে বাংলায়। তারপর তো অ্যালবাম হাতে করে বসে থাকলো। মৃণাল দত্ত কাগজপত্রের মধ্যে থেকে একটা পাতলা চামড়ার খাপ, চুরুট রাখার খাপ যেমন হয় অনেকটা সেই রকম খাপ খুঁজে নিয়ে তার ভেতর থেকে একটা মোটা কাগজ বের করে নিলেন। মৃণাল দত্ত বললেন, তুমি ওই ছবিগুলো দেখে যাও একটা একটা করে। যে ছবিটা তোমার চেনা চেনা লাগবে সেই ছবিটা কার আমায় বলবে, বুঝলে? তারাপদ মাথা হেলিয়ে বলল, সে বুঝেছে, নাও বলো, বলে মৃণাল দত্ত চেয়ারে পিঠ হেলিয়ে বসে মুখের সামনে মোটা কাগজটা মেলে রাখলেন। তারাপদ বুঝতে পারল উনি খুব সাবধানী, কাগজের কোনো আঁচড়ও যাতে তারাপদর চোখে না পড়ে সেজন্য দূরত্ব সৃষ্টি করলেন। এর কোনো দরকার ছিল না, কেননা তারাপদ কাগজের সাদা পিঠ ছাড়া অন্য কিছু এমনিতেই দেখতে পাচ্ছিল না। তারাপদ অ্যালবামের দিকে চোখ দিল। প্রথম ছবিটা যে কার কে জানে, অনেক পুরনো ছবি, কেমন হলদেটে হয়ে গেছে, ছোপ ছোপ ধরেছে, কোথাও কোথাও একেবারেই ধূসর। বিশাল দাড়িওয়ালা এই বৃদ্ধ মানুষটিকে সেকেলে কোনো গুরুদেব টুরুদেবের মতো দেখতে লাগে। পরনের খুঁট গায়ে জড়ানো, পদ্মাসন না কি বলে যেন সেইভাবে বসা, হাত দুটি হাঁটির উপর। তারাপদ মাথা নাড়ল, বলল, এই 1 নম্বরের ফটো যে কার আমি জানি না, জীবনেও দেখিনি। মৃণাল দত্ত বললেন, তোমার দেখার কথাও নয়, তারপর বলে যাও। তারাপদ 2, 3, 4, 5 নম্বর ছবি পর্যন্ত কাউকে চিনতে পারল না। বুঝতে পারল ছবিগুলো সবই পারিবারিক, বৃদ্ধ বৃদ্ধাদের, প্রবীণের। এই পরিবারের সঙ্গে তারাপদর সম্পর্ক কি? সে তো কাউকে চেনে না, দেখেনি। তবে তবে কি তারাপদ এই পরিবারেরই কেউ, এদেরই বংশধর, এদেরই রক্ত গায়ে নিয়ে বেঁচে আছে? এইসব স্বর্গত পুরুষরা কি আজ অদৃশ্য হয়ে তাকে দেখছে? তারাপদর ঘাড় এবং মাথার কাছে যেন কারা দাঁড়িয়ে রয়েছে, এরকম একটা অস্বস্তি বোধ করল সে। 7 নম্বর ছবির দিকে চোখ রেখে তারাপদ কেমন অন্যমনস্ক হয়ে গেল, কি যেন মনে করার চেষ্টা করতে লাগলো। ওই ছবির সঙ্গে একটা কিছু যোগ রয়েছে কোথাও, অথচ ছবিটা কোনো মানুষের নয়। সেকালে একটা বাড়ির ছবি, পাকা বাড়ি, তার চেহারাই কেমন আলাদা, একালের শ্বশুরে বাড়ির সঙ্গে মেলে না। বাড়ির ঢঙে আশেপাশের চেহারায় গ্রাম গ্রাম লাগে। দোতলা বাড়ি, একটানা ঘর, বাদিকে একটা চালার মতন, ডান দিকে কটা গাছপালা, তার পাশে মস্ত একটা গাছ দাঁড়িয়ে আছে, গাছটার মাথা দেখা যাচ্ছে না। তারাপদ গভীর মনোযোগে গাছটার অস্পষ্ট ছবি দেখতে দেখতে হঠাৎ বলল, এই বাড়িটা বোধহয় আমাদের দেশের বাড়ি। আমার ঠিক মনে নেই, তবে সেই তেঁতুল গাছটা যার মাথায় ভূত থাকতো, সেই গাছটা যেন এইটে, বলে তারাপদ আঙুল দিয়ে গাছটা দেখালো। মৃণাল দত্ত বললেন, হ্যাঁ, তোমাদের দেশের বাড়ি। তোমার কি মনে আছে ওই বাড়ির পেছনে কি ছিল? তারাপদ মনে করার বৃথা চেষ্টা করলো। তারপর হঠাৎ কেমন একটু হেসে বলল, আমার মনে নেই, তবে মার মুখে শুনেছি পুকুর ছিল। মৃণাল দত্ত শান্ত গলায় বললেন, তেঁতুল গাছটার কথাও মা বাবার মুখে শুনে থাকতে পারো, যাক, অন্য ছবি দেখো। তারাপদ বেশ ক্ষুব্ধ হলো।
তার বাল্য স্মৃতির মধ্যে তেঁতুল গাছটা কেমন করে যেন থেকে গেছে, অথচ মৃণাল দত্ত তা বিশ্বাস করতে পারছেন না। আশ্চর্য, এত সন্দেহ কেন? পরপর 3টে ছবি উল্টে গিয়ে তারাপদ হঠাৎ থেমে গেল। তার চোখ উজ্জ্বল দেখালো। সামান্য গলায় বলল, আমার বাবার ছবি। বলে তারাপদ ঝুঁকে পড়ে তার বাবার ছবি দেখতে লাগলো। কতকাল পর বাবাকে দেখছে যেন। এই মুখ, চোখ, মাথার চুল সব বুঝি কোথায় হারিয়ে গিয়েছিল, হঠাৎ ফিরে পেল। মৃণাল দত্ত বললেন, তোমার কাছে তোমার বাবার ছবি নেই? না, মাথা নাড়ল তারাপদ। তোমার মার কাছে নিশ্চয়ই ছিল। তারাপদ এবার রেগে গিয়ে বলল, আপনি আগাগোড়া আমায় অবিশ্বাস করছেন কেন? আপনি ভাবছেন মা বাবা বেঁচে থাকার সময় আমি যা শুনেছি, দেখেছি, সেগুলো চালাবার চেষ্টা করছি? মৃণাল দত্ত বললেন, আমি আমার কাজ করছি, তোমার কথার জবাব পরে দেব। এখন তুমি ছবিগুলো দেখে যাও। বিরক্ত অসন্তুষ্ট মনে তারাপদ অন্য ছবিগুলো দেখতে লাগলো। মার ছবি দেখল, বলল, একটা মন্দিরের পাশে মা বাবা এবং আরও যেন দুজনকে দেখল। বলল, মা বাবাকে চিনতে পারছি, আর কাউকে পাচ্ছি না। তোমাকে পাচ্ছ না? আমাকে? আমিও আছি নাকি? কোথায়? তারাপদ বেশ কৌতূহল বোধ করে নিজেকে খুঁজতে লাগলো। দুটো বাচ্চার একটা নিশ্চয়ই সে, কিন্তু কোনটা? ছেলেবেলার তারাপদ কি তালপাতার সেপাই ছিল? কাঠির মতন হাত পা, ঢলঢলে হাফ প্যান্ট, একটা শার্ট গায়ে, খোঁচা খোঁচা চুল মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, এই ছেলেটাই কি তারাপদ নিজে? অন্যটা কে তাহলে? তারাপদ ছবির ওপর আঙুল দিয়ে বলল, আমি বোধহয় এইটে। মৃণাল দত্ত একটু যেন হাসলেন, বললেন, ঠিক আছে, পরের ছবিগুলো দেখো। তারাপদ পরের ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ একটা ছবি দেখে কেমন থমকে গিয়ে বলল, এ আমার বোন পড়ি। ওটা কত নম্বরের ছবি? 19। তোমার বোনের কথা মনে পড়ে? হ্যাঁ, দেখতে খুব সুন্দর ছিল, ঝাঁকড়া চুল, ফর্সা রং, একটু একটু কথা বলতে শিখেছিল। দাদা, মাম্মা বলতে পারত, জলকে বলতো দল। বছর 2 বয়সও হয়নি পড়ি মারা যায়। কেমন করে? সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মাথায় লেগেছিল, তাতেই মারা গেল। মৃণাল দত্ত কিছু বললেন না, নিভন্ত চুরুটটা ছাইদান থেকে আবার উঠিয়ে নিলেন। তারাপদ অন্যমনস্ক বিষণ্ণ মুখে বসে থাকলো কিছুক্ষণ, তারপর আবার পাতা উল্টাতে লাগলো। উল্টাতে উল্টাতে দেখল, কি আশ্চর্য, তার স্কুলে পড়ার সময়কার ছবি, মার সঙ্গে আরও একটা ছবি, তার কৈশোর ও যৌবনকালের ছবিও এই অ্যালবামে রয়েছে। কেমন করে থাকলো? বিএ পাশ করার পর সে কনভোকেশনে গিয়েছিল, একটা ছবিও তুলিয়েছিল অন্যদের মতন জোব্বা পরে, সেই ছবিও রয়েছে। অদ্ভুত তো। একেবারে শেষের দিকে তারাপদ সাধু মামার ছবি দেখতে পেল। দেখে অবাক হয়ে গেল। সাধু মামা তাদের একেবারে নিজের কেউ নয়, মার কোনো দুঃসম্পর্কের আত্মীয়, আবার বাবারও যেন কেমন একটা ভাইটাই হতো। তবু মার সম্পর্কেই তাকে মামা বলা হতো। একটু খ্যাপা গোছের লোক। হঠাৎ কলকাতায় তাদের বাড়িতে আসতো, আবার চলে যেত। কোথায় যে থাকতো সাধু মামা কেউ জোর করে বলতে পারবে না। কখনো বর্ধমানে, কখনো রানীগঞ্জে, কখনো দেওঘরে। সাধু সন্ন্যাসী আশ্রম টাশ্রম করে বেড়াতো খুব। মা মারা যাবার পরও সাধু মামা 2-1 বছর তারাপদর খোঁজ খবর করেছে, থেকেছে একাধ রাত। বটুকবাবুর মেসে তারাপদ আস্তানা গাড়ার পরেও সাধু মামা দেখা করে গিয়েছে। আজ বছর 1.5 অবশ্য আর আসেনি। তারাপদ ভাবত সাধু মামা মারা গেছে। সাধু মামার কথা ভাবতে গিয়েই তারাপদর আচমকা খেয়াল হলো, আরে সাধু মামাই তো তার কনভোকেশনের একটা ছবি জোর করে নিয়ে গিয়েছিল। ওই ছবি কি সেইটে? নিশ্চয়ই তাই। তারাপদ চোখ তুলে বলল, আমি এখন বুঝতে পারছি। কি বুঝছো? সাধু মামা আমাদের অনেক ছবি জোগাড় করে এই অ্যালবামে রেখেছে। না, মৃণাল দত্ত মাথা নাড়ালেন। সাধু মামার অ্যালবাম এটা নয়, এটা ভুজঙ্গবাবুর। তোমাদের সাধু মামা অনেক ছবি ভুজঙ্গবাবুকে দিয়েছে। তোমাদের ছবি, বিশেষ করে তোমার বাবা মারা যাবার পর তোমাদের সমস্ত ছবি সাধু মামা ভুজঙ্গবাবুকে জোগাড় করে দিয়েছে। শুধু ছবি কেন, আমাদের সমস্ত খবরই বোধহয় সাধু মামা দিত। হ্যাঁ, আমার ঠিকানাও সাধু মামা দিয়েছিল। না দিলে ভুজঙ্গবাবু কোথায় পাবেন? আমি যদি বটুকবাবুর মেসে না থাকতাম তাহলে কি হতো? তোমার খোঁজ করবার চেষ্টা করতাম, কাগজে নোটিশ দিতাম। তাতেও যদি তোমার খোঁজ না পাওয়া যেত, আমায় এই বোঝা মাথায় নিয়ে বসে থাকতে হতো তোমার অপেক্ষায়। তারাপদ অ্যালবামটা বন্ধ করে দিল। এতক্ষণে তার যেন স্বস্তি লাগছে।
বড় করে নিঃশ্বাস ফেলল। মৃণাল দত্ত বললেন, এবার আমার দুই একটা ছোটোখাটো কথা বলো। তোমার শরীরে কোনো আইডেন্টিফিকেশন মার্ক আছে? কোনো কাটাকুটি, জরুল, তিল? তারাপদ নিজের হাত দেখতে দেখতে বলল, তিল তো অনেক আছে, বাপায়ে হাঁটুর তলায় কাটা আছে। আর কিছু? জানি না, লক্ষ্য করিনি। মৃণাল দত্ত হাতের কাগজ টেবিলের ওপর রাখলেন। বললেন, তোমার বাপায়ের কোড়ে আঙুলের কাজটা জোড়া নয়? আরও আঙুলের মতন আছে, 5-এর জায়গায় 6 বলতে পারো, ঠিক কি না? দেখি। তারাপদ স্বীকার করল, হ্যাঁ, তার বাপায়ের আঙুল ওই রকমই। মৃণাল দত্তকে দেখালো। মৃণাল দত্ত এবার যেন নিশ্চিন্ত। চুরুট নিভে গিয়েছিল। আবার ধরালেন, বললেন, আর একটু চা খাবে? তারাপদ ক্লান্ত হয়ে পড়েছিল। মাথা নেড়ে বলল, খাবো। মৃণাল দত্ত টেবিলের পাশে লাগানো কলিং বেলের বোতামে হাত দিলেন। একটু পরেই সেই বুড়ো মতন লোকটি ঘরে এলো। মৃণাল দত্ত বললেন, 2 কাপ চা নিয়ে এসো, আর বাবুর বন্ধুকে ঘরে পাঠিয়ে দাও। লোকটি চলে গেল। মৃণাল দত্ত এবার মোলায়েম গলায় বললেন, প্রথম সত্যটা মিটল। তুমি যে আসল তারাপদ, সবার আগে আমার সেটা দেখা দরকার ছিল। তোমার শরীরের চিহ্ন ছাড়াও ওই ছবিগুলো যা তুমি চিনতে পেরেছ, তাতেও প্রমাণ হয় তুমি তারাপদই। আমার আর কোনো সন্দেহ নেই। তোমার এই বন্ধুটি কি সত্যিই পুরনো বন্ধু? মৃণাল দত্ত জিজ্ঞেস করলেন। আগে হ্যাঁ, বিশ্বাস করার মতন। আগে ও আমার সবচেয়ে ইন্টিমেট। ভালো, খুবই ভালো। মৃণাল দত্ত আস্তে আস্তে চুরুটি টান দিলেন, খানিকটা যেন নিশ্চিন্ত। চন্দন ঘরে এলো। তারাপদর পাশে বসতে পারল না, নিজের পুরনো জায়গায় বসল। এখানে বসলে চোখ যেন নিজের থেকেই বেড়ালটার দিকে চলে যায়। চন্দন তাকালো। তাকিয়েই তার কেমন যেন ধাঁধা লেগে গেল, সামান্য যেন চমকে উঠল। চন্দন যখন এ ঘর ছেড়ে চলে যায়, তখন ওই বেড়ালটার মুখ যে অবস্থায় ছিল, এখন যেন তার চেয়ে খানিকটা ঘুরে গিয়েছে। তখন মানে তারাপদ আর সে যখন এই ঘরে এসে প্রথম বসে, তখন বেড়ালটার মুখ তাদের দিকে ফেরানো ছিল। এখন ঘড়ির কাঁটার মতন ডান দিকে সরে গিয়েছে। বেড়ালটার মুখ বা চোখের সঙ্গে চন্দনের চোখাচোখি হচ্ছে না। আশ্চর্য ব্যাপার তো। চন্দন কি চোখে ভুল দেখছে? নাকি তারাপদও বেড়ালটা হাতে করে তুলে দেখেছিল, আবার নামিয়ে রাখার সময় ওইভাবে বসিয়েছে? চন্দন কিছু বুঝতে পারল না। সে বেড়ালটার দিকে নজর রেখে বসে থাকল। ততক্ষণে তারাপদ একবার ঘাড় ঘুরিয়ে বন্ধুকে দেখে নিয়েছে। মৃণাল দত্ত তারাপদকে বললেন, আমি তোমায় গোড়ায় কয়েকটা কথা বলে নিতে চাই, তোমার শুনে রাখা ভালো। তোমার পিসেমশাই ভুজঙ্গভূষণের সঙ্গে আমার আলাপ হয়েছিল বছর 5 আগে। আমি একবার পুজোর ছুটিতে ফ্যামিলি নিয়ে মধুপুরে চেঞ্জে গিয়েছিলাম। ভুজঙ্গবাবুও গিয়েছিলেন কয়েকদিনের জন্য, পাশাপাশি বাড়ি। আলাপ হয়েছিল সে সময়। তারপর আমি কলকাতায় ফিরে আসি। ভুজঙ্গবাবু মাঝে মাঝে আমায় চিঠি লিখতেন, আমিও জবাব দিতাম। তারপর তিনি আমায় তার সলিসিটার হবার অনুরোধ জানান। আমি প্রথমে ভেবেছিলাম হব না, পরে তার চিঠির তাগাদায় রাজি হয়ে যাই। এবার পুজোর সময়, লক্ষ্মী পূর্ণিমার পর, ভুজঙ্গবাবু একদিনের জন্য কলকাতায় আসেন, আর এই সমস্ত কাগজপত্র ছবি দিয়ে যান। কিছু সইসাবুদের ব্যাপার ছিল, ছুটির আগেই আমি তা সেরে রেখেছিলাম। তিনি সেগুলো সইটই করে দেন। তখন আমায় বলেছিলেন, তার চিঠি পাবার পর আমি যেন তোমার খোঁজ খবরের চেষ্টা করি। আজ দিন 7 হলো আমি তার 2টো চিঠি পেয়েছি। 2টো চিঠিতেই তিনি তোমার কথা লিখেছেন তোমায় তাড়াতাড়ি একবার তার কাছে পাঠিয়ে দিতে। তারাপদ মন দিয়ে কথা শুনছিল। বলল, তিনি কোথায় থাকেন আমি তো জানি না। তোমার জানবার কথাও নয়। মৃণালবাবু বললেন, তুমি কোনোদিন মধুপুর দেওঘরের দিকে গিয়েছ? আগে না। মধুপুর আর জসিডির মধ্যে একটা স্টেশন আছে। স্টেশনটার নাম শঙ্করপুর। সেখানে নেমে মাইল 3-4 ভেতরে গেলে ভুজঙ্গবাবুর বাড়ি পাবে। জায়গাটাকে মাঠ মোকাম বলে। বুড়ো মতন লোকটি আবার চা নিয়ে এলো ট্রেতে করে। তারাপদ আর চন্দনকে দিল। চন্দন যত না মৃণাল দত্তর কথা শুনছে, তার চেয়ে বেশি মনোযোগ দিয়ে কালো বেড়ালটার দিকে তাকিয়ে আছে। আপাতত কিছু বোঝা যাচ্ছে না। এত রকম ঝঞ্ঝাটের পর গরম চায়ের পেয়ালায় চুমুক দিয়ে তারাপদর আরাম লাগছিল। মৃণাল দত্ত সামান্য চুপ করে থেকে বললেন, তুমি তো ভুজঙ্গবাবুকে কখনো দেখোনি, তার বিষয়ে কিছু জানো না? না। তারাপদ মাথা নাড়ল। মৃণাল দত্ত কি যেন ভাবছিলেন। কয়েক মুহূর্ত করে থেকে বললেন, আমি দেখেছি।
ওকে স্বাভাবিক অবস্থায় দেখলেও তোমার ভয় করতো, আর এখন কি অবস্থায় তুমি তাকে দেখবে আমি বলতে পারছি না। তারাপদ অবাক হয়ে তাকিয়ে থাকলো। ভয় করবে কেন? এক একজন মানুষের চেহারা দেখলে কেমন একটা লাগে না? তোমার কখনো লাগেনি? তারাপদ মনে করবার চেষ্টা করলো। প্রথমেই তার মনে পড়ল মদন দত্ত লেনে সেই মুদিওয়ালাকে, বিভৎস চেহারা, পাড়া ছেলেরা তাকে ফ্র্যাঙ্কেস্টাইন বলতো। মনে পড়ল ছেলেবেলায় একবার সে সেকেন্ড ক্লাস ট্রামে একটা বাবরি চুলালা কালো কুচকুচে চেহারার সন্ডা লোক দেখেছিল। তার চোখ দুটো লাল টকটকে। কে যেন বলেছিল লোকটা জলহাত, জেলে জেলে ফাঁসি দিয়ে বেড়ায়। সেই লোকটাকে দেখে তারাপদর ভীষণ ভয় হয়েছিল। তারপর আরও কাউকে কাউকে দেখেছে যাদের চেহারার কোনো না কোনো অস্বাভাবিকতা, কোনো অল্প অঙ্গহানির জন্য সত্যিই বড় বিশ্রী দেখতে লাগে। তারাপদ বলল, হ্যাঁ তা লাগে। ভুজঙ্গবাবুকেও দেখতে তোমার ভালো লাগবে না। মৃণাল দত্ত বললেন, অনেকটা যেন কাপালিকের মতো দেখতে। আমি নিজে অবশ্য কোনো কাপালিক কখনো দেখিনি। বঙ্কিমবাবুর কপালকুণ্ডলা সিনেমায় একবার কাপালিক দেখেছি, সে তো সিনেমার কাপালিক। ভুজঙ্গবাবুকে আরও ভয়ঙ্কর দেখতে। তার একটা ছবি আমার কাছে আছে, তিনিই দিয়েছেন, তোমায় দেখাচ্ছি বলে মৃণালবাবু টেবিলের ওপর চোখে পড়ে কাগজপত্র থেকে একটা খাম বের করলেন, ফটো রাখার হলুদ খাম। ভুজঙ্গবাবু ছবি বার করে তারাপদর দিকে এগিয়ে দিলেন। চন্দনের কান তখন মৃণাল দত্তর কথায়। সে কালো বিড়ালটার দিকে তাকাতে ভুলে গেল। তারাপদ ছবিটা হাতে নিল। মাঝারি ছবি, ভুজঙ্গবাবুর বুক পর্যন্ত দেখা যায়। ছবি দেখে তারাপদ স্তম্ভিত। বিশাল মুখ, খড়গের মতন লম্বা নাক, বড় বড় চোখ, চওড়া কান। চোখ দুটো এত তীব্র, এমন অস্বাভাবিক রুক্ষ যে তাকালেই মনে হয় মানুষটা তোমার সব কিছু দেখে নিচ্ছে। চোখের মধ্যে কেমন এক নিষ্ঠুরতা। মানুষের ভুরু যে কত চওড়া হতে পারে ভুজঙ্গভূষণের মুখ না দেখলে বোঝা মুশকিল। পুরো ঠোঁট, সামান্য দাঁত দেখা যাচ্ছে, ধারালো শক্ত ঝকঝকে দাঁত। ভুজঙ্গবাবুর উঁচু চওড়া কপাল, নাক, চোখ আর ঠোঁটের সামান্য অংশ ছাড়া বাস্তবিক মুখের আর কিছু দেখা যাচ্ছে না। মুখে ঘন দাড়ি, সন্ন্যাসীদের মতন। মাথার চুল পিঠ পর্যন্ত বাবড়ি করা। দাড়ি আর চুল কোনোটাই পরিপাটি নয়, উস্কো খুস্কো, ঝড়ে ওরা চুলের মতন এলোমেলো। তারাপদ ভাবতে পারছিল না এই লোকটা কি করে তার পিসে মশাই হয়। এ তো কোনো ভয়ঙ্কর তান্ত্রিক হতে পারে। কাপালিক হওয়াও সম্ভব। মৃণাল দত্ত বললেন, ভুজঙ্গবাবুর কাছে তোমায় যেতে হবে। তিনি তোমায় নিজের চোখে দেখতে চান। কেন? তিনি লিখেছেন আর বেশি দিন তিনি বাঁচবেন না। কিভাবে আগুন লেগে তার মুখ পুড়ে গেছে, ওষুধপত্র লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে কোনো রকমে বেঁচে আছেন। মারা যাবার আগে একবার তোমার সঙ্গে দেখা করতে চান। এ হয়তো তার দুর্বলতা। তাছাড়া তুমি ছাড়া তার আর কোনো জীবিত আত্মীয় নেই, হয়তো সেই জন্যই নিজের ওয়ারিশনকে একবার স্বচক্ষে দেখতে চান। তারাপদ চুপ করে থাকলো। ভুজঙ্গভূষণের কাছে যেতে তার ইচ্ছা করছিল না। আবার যখনই 1.5-2 লাখ টাকার সম্পত্তি মনে আসছিল, তখন সেটা হারাবার কথাও ভাবতে পারছিল না। মৃণাল দত্ত যেন তারাপদর মনের কথা বুঝতে পেরে বললেন, ভুজঙ্গবাবুর সঙ্গে যদি তোমার দেখা না হয়, তাহলে দ্বিতীয় শর্ত মতন তুমি তার সম্পত্তির কানাকড়িও পাবে না। তারাপদর মনে হলো সে যেন মনে মনে কিসের স্বপ্ন দেখছিল। হঠাৎ তা ভেঙে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে মৃণালবাবু বললেন, তোমায় আমার আপাতত আর কিছু বলার নেই। যদি ভুজঙ্গবাবুর কাছে যেতে চাও, আমি তোমায় 2-1 জিনিস দেব। সেটা তার হাতে পৌঁছে দিতে হবে। তিনি জিনিসগুলো পেয়ে আমাকে জানাবেন তোমার সঙ্গে তার দেখা হয়েছে। কিন্তু আমি গিয়ে যদি দেখি তিনি মারা গেছেন? মারা যাবেন বলে মনে হয় না। 2-4 দিনের মধ্যে বোধহয় নয়। নিজের মৃত্যুর দিন নাকি তার জানা। সামনের অমাবস্যা পর্যন্ত তিনি বেঁচে থাকবেন লিখেছেন। মানে আরও দিন আষ্টেক। আজ সপ্তমী হবে। তারপর বিহ্বল মুখে তাকিয়ে থাকলো। যদি যেতে চাও, কাল সকালে একবার তোমায় এখানে আসতে হবে। আমি সব তৈরি করে রাখবো। তারাপদর মুখে কোথাও ফুটল না। ঘর ছেড়ে চলে আসার মুখে চন্দন আবার কালো বেড়ালটার দিকে তাকালো। তাকিয়ে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। বেড়ালটার মুখ মৃণাল দত্তের দিকে ঘুরে গিয়েছে প্রায়। চন্দন তারাপদর হাতের কাছটা জোরে চেপে ধরল। টাইম টেবিলে গাড়ি ছাড়ার সময় রাত প্রায় 10টা। 9টার আগেই তারাপদরা হাওড়া স্টেশনে পৌঁছে গেল।
হাতে খানিকটা সময় থাকা ভালো। টিকিট কাটা, আগে ভাগে বসবার জায়গা দখল করা। সারা রাত এই শীতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যাবে না। ঘুমোতে না পারুক, অন্তত ভালো করে বসার জায়গা দরকার। তারাপদ নিজে টিকিট কাটতে গেল না, চন্দনকে পাঠিয়ে দিল। সারাটা দিন আজ তারাপদর বড় ছোটাছুটি গিয়েছে। কাল সারা রাত তেমন একটা ঘুমোতেই পারল না। মাথার মধ্যে মৃণাল দত্ত আর ভুজঙ্গভূষণ। ওরই মধ্যে সাধু মামার মুখ মাঝে মাঝে উকি দিয়েছে। মা বাবার কথা মনে পড়েছে, পরীর কথাও মনে পড়ল। পরীর মুখ তো মনেই ছিল না তারাপদর, ছবি দেখে মনে পড়ল। ওই একটিমাত্র বোন, আর তো কেউ ছিল না তার। আহা, সে বেচারিও থাকলো না। হাজার চিন্তায় ঘুম হলো না। তার উপর ওই ব্যাপারটাও তাকে বেশ অবাক করে তুলেছিল। মৃণালবাবুর বাড়ি থেকে বেরিয়েই চন্দন সেই কালো বেড়ালটার কথা বলল। বেড়ালটা নাকি ঘড়ির কাঁটার মতো ঘুরে যায়। চন্দন সচক্ষে দেখেছে। তারাপদরা যখন মৃণালবাবুর ঘরে গিয়ে বসে তখন তার মুখ ছিল তাদের দিকে, আর যখন চলে আসে তখন বেড়ালটার মুখ মৃণাল দত্তের দিকে। এ কী করে সম্ভব? একটা ভুয়ো নির্জীব পুতুল ধরনের বেড়াল কেমন করে মুখ ঘোরাবে? চন্দন নিশ্চয়ই ভুল দেখেছে। চন্দন জোর দিয়ে বলল, না, সে ভুল দেখেনি, ঠিকই দেখেছে। কেমন করে এটা হয় তারাপদ বুঝতে পারল না। ভূতের ব্যাপার নাকি? ম্যাজিক? ভুজঙ্গভূষণের পুরো ব্যাপারটাই ভুতুরে মনে হচ্ছে। ভাবতে গেলে সেরকমই মনে হয় নাকি? কোথায় তারাপদ আর কোথায় ভুজঙ্গভূষণ? চেনা না জানা না, কস্মিন কালেও যারা পরস্পরের মুখ পর্যন্ত দেখল না, তারা কেমন করে আজ একজন অন্যজনকে খুঁজে বেড়াচ্ছে। ভুজঙ্গভূষণ খুঁজছে তারাপদকে, আর তারাপদ খুঁজে বেড়াচ্ছে ভুজঙ্গভূষণের 1.5 লাখ টাকার সম্পত্তি। সত্যিই ব্যাপারটা ভুতুরে। ব্যাপার ভুতুরে হোক আর যাই হোক, সকালে ঘুম থেকে উঠে তারাপদকে মৃণালবাবুর কাছে ছুটতেই হলো। 1.5 লাখ টাকার লোভে কি হতে পারে? আবার টাকার লোভ ছাড়াও কেমন একটা রহস্যের টানও রয়েছে। সত্যি সত্যি ওই ভুজঙ্গভূষণ কে? কেনই বা তার ওই রকম কাপালিক মার্কা চেহারা? কি করতেন তিনি এতকাল? কেন কোনোদিন তারাপদদের খোঁজ খবর নেননি? অথচ সাধু মামাকে দিয়ে তাদের পরিবারের, মানে তারাপদর মা, বাবা, পরী সকলের ছবি জোগাড় করে নিয়েছেন। কি তার উদ্দেশ্য ছিল? হাজার রকম কেনর কোনো জবাব যেমন পাওয়া যাচ্ছে না, সেরকম বোঝা যাচ্ছে না ভুজঙ্গভূষণ কি করে জানতে পারলেন যে সামনের অমাবস্যা পর্যন্ত তিনি বেঁচে থাকবেন। ভদ্রলোকের কি ইচ্ছা মৃত্যু? কে জানে বাবা। এত রকম অবাক হবার ব্যাপার যখন রয়েছে, তখন বেড়ালটার মুখ ঘোরানো আর এমন কি আশ্চর্যের? তবে ওই কালো বেড়ালটা তো ছিল মৃণাল দত্তের ঘরে। তাহলে মৃণাল দত্তও কি ভুজঙ্গভূষণের ছোঁয়াচ পেয়েছেন? সকালে মৃণাল দত্তকে একবার কালো বেড়ালটার কথা জিজ্ঞেস করলে হতো। এসব কথা জিজ্ঞেস করতে লজ্জাও তো করে, কিন্তু সে সুযোগই হলো না। পুরনো ঘরে মৃণাল দত্ত তারাপদকে আর বসাননি। বাইরের বৈঠকখানায় বসিয়ে রেখে তার দরকারি কাগজপত্র এনে দিলেন, যেন তিনি জানতেন তারাপদ ঠিকই আসবে, রাত পোহালেই এসে হাজির হবে। সমস্ত তৈরি করে রেখেছিলেন। সিলমোহর করা একটা চিঠি, সামান্য ভারী মতন একটা প্যাকেট, রেজিস্ট্রি করা পার্সেলের মতো চেহারা, সেটার চারপাশে গালা দিয়ে করা মোহরের ছাপ। সেই সব জিনিস নিয়ে তারাপদ এলো চন্দনের মেডিকেল হোস্টেলে। চন্দনকে বলল, চাঁদু, তোকে সঙ্গে যেতে হবে। চন্দন প্রথমটায় রাজি হচ্ছিল না। তার হাসপাতাল, আবার পুরো ব্যাপারটাই এমন গোলমেলে যে একলা তারাপদকে ছেড়ে দিতে তার ভালো লাগছিল না। তারাপদ কোনো কালেই সাহসী নয়, বরং ভীতু ধরনের। তার শরীর স্বাস্থ্য ততটা মজবুত নয়। নিরীহ ভালো মানুষ কোচের ছেলেও। ভিড়ের ভয়ে কোনোদিন মোহনবাগান, ইস্টবেঙ্গলের লিগ বা শিল্ডের খেলা পর্যন্ত দেখতে গেল না। চন্দন কতবার বলেছে, চল না, আমি তো রয়েছি। তারাপদ মাথা নেড়েছে আর বলেছে, থাক ভাই, আমার মাঠে গিয়ে দরকার নেই। রিলে শুনলেই আমার খেলা দেখা হয়ে যাবে। সেই তারাপদকে একলা একলা কি করে ছেড়ে দেয় চন্দন? তারাপদর মা যখন মারা যায়, চন্দন শ্মশানে গিয়েছিল। তার মনে আছে, সেদিন বারবার তারাপদ শুধু চন্দনকেই আঁকড়ে ধরেছিল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। অনেক রকম গবেষণার পর ঠিক হলো চন্দন হাসপাতাল থেকে কয়েকদিনে ছুটি নেবে। বলল বাবার অসুখ। কথাটা মিথ্যে হলেও করার কিছু নেই। ছুটির যখন দরকার, তখন বড় কিছু একটা না বললে ছুটি দেবে কেন? চন্দন রাজি হয়ে যাবার পর তারাপদ বটুকবাবুর মেসে ফিরল। স্নান খাওয়া সেরে বেরোলো কিছু টাকা পয়সার জোগাড়ের ধান্দায়। বন্ধুবান্ধবের কাছ থেকে যা পায় জুটিয়ে অন্তত 100-125 টাকা তো হাতে রাখতেই হবে। দুপুরের পর তারাপদ মেসে ফিরল। বেশ ক্লান্ত হয়ে পড়েছে।
তারপর গোছগাছ শুরু করলো। সন্ধ্যের গোড়ায় গেল চন্দনের হোস্টেলে। চন্দন প্রায় তৈরি। তারপর দুই বন্ধু মিলে জয়মা বলে বেরিয়ে পড়েছে। দেখা যাক কপালে কি আছে। চন্দন টিকিট কেটে ফিরে এসে বলল, নে চল, 9 নম্বরে গাড়ি দেবে। জিনিসপত্র তেমন কিছু নেই তাদের। দুজনের দুটো কিট ব্যাগ। চন্দন একটা কম্বল নিয়েছে হাতে ঝুলিয়ে। রাত্রে শীতের হাত থেকে বাঁচতে তো হবে। তারাপদর কম্বল নেই। সে একটা তুষের পুরনো চাদর আর বঙ্কিমদার হনুমান টুপিটা নিয়ে এসেছে। মেসে কেউ জানে না তারাপদ কোথায় যাচ্ছে। তারাপদ শুধু বলেছে, একটু বাইরে যাচ্ছি, এক বন্ধুর সঙ্গে দরকার আছে। প্ল্যাটফর্মে ঢুকে তারাপদরা দেখল ভিড় ভীষণ একটা কিছু নয়, মোটামুটি। প্যাসেঞ্জার ট্রেন, তাই আবার শীতকাল, হয়তো তাই ভিড়টা কমই। একটু পরেই প্ল্যাটফর্মে গাড়ি দিয়ে দিল। চন্দন বাহাদুর ছেলে। গাড়ি প্ল্যাটফর্মে ঢুকতে না ঢুকতেই কি এক বিচিত্র কায়দায় সেই চলন্ত ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে পড়ল। গাড়ি দাঁড়াবার পর তারাপদ খুঁজে খুঁজে চন্দনকে বের করে নিল। চমৎকার জায়গা জুটিয়ে কম্বল বিছিয়ে ফেলেছে। গাড়িতে উঠে তারাপদ বলল, তো দৌড়াবার কি দরকার ছিল? ভিড় তেমন নেই। চন্দন বলল, দেখতেই পাবি, ট্রেন ছাড়ার সময় হয়ে আসুক। নে বসে পড়, এদিকে আয়, জায়গা নিয়ে বস, চাদরটা বিছিয়ে দে, শোবার জায়গা ছাড়বি না। কিট ব্যাগ মাথার কাছে রেখে একেবারে কোণের দিকে মুখোমুখি দুই বন্ধু কম্বল আর চাদর পেতে বসল। কামরায় লোক উঠছে, কুলিক উঠছে, আবার নেমেও যাচ্ছে, মালপত্র রাখার হইচই। চন্দন নিজের জায়গায় বসে সিগারেটের প্যাকেট বার করলো। তোর এই মালগাড়ি কাল 9টা-10টার সময় শঙ্করপুর পৌঁছাবে। গাড়িটা অবশ্য প্যাসেঞ্জার ট্রেন, মালগাড়িরই যমজ ভাই। ঢিকির ঢিকির করে যাবে, হাজারবার দাঁড়াবে। অন্য কোনো গাড়িতে যাওয়া চলতো, কিন্তু সারাদিন এত ছোটাছুটি করতে হয়েছে, তারাপদকে শেষ সুযোগ আর তার হয়নি। একটা এক্সপ্রেস গাড়ি ছিল, সেটা শঙ্করপুরে দাঁড়াতো না। ততক্ষণে দু বন্ধু মিলে সিগারেট ধরিয়ে নিয়েছে। কামরায় লোক বাড়ছে, দেখতে দেখতে বেশ ভিড় হয়ে গেল। প্ল্যাটফর্মে আরও যাত্রী এসে পৌঁছাচ্ছে। তারাপদদের কামরায় একদঙ্গল বেহারি উঠেছে, 2-5 জন বাঙালিও। এমন সময় এক অদ্ভুত ধরনের ভদ্রলোক এসে কামরায় উঠলেন। টিয়া পাখির মতো নাক, তোবড়ানো গাল, গর্তে বসা চোখ, চেহারাটি রোগাশোকা। গায়ে সেই আদ্যিকালের অলিস্টার, মাথায় কাশ্মীরি টুপি, ডান হাতে একটা সুটকেস ঝুলছে, বাঁ হাতে খয়েরি বালাপোষ। ভদ্রলোক এতই রোগা যে গায়ে অলিস্টার ছাপিয়েও তাকে মোটা দেখাচ্ছে না। গলায় মোটা মাফলার জড়ানো। চন্দন ভদ্রলোককে দেখে নিচু গলায় বলল, ডিসপেপসিয়ার কেস রে তারা, টিপিক্যাল ডিসপেপটিক পেশেন্ট। ভদ্রলোক তারাপদদের দিকে এগিয়ে গেলেন। কাছে এসে এমন মুখ করে হাসলেন যেন কতই না চেনা তারাপদর। গঙ্গাচর মিত্তির রেডের রোজই দেখা হয়। কত দূর? ভদ্রলোক জিজ্ঞেস করলেন হাসি মুখে। হাসবার সময় তার দাঁত দেখা গেল, এবড়ো খেবড়ো কালচে দাঁত, পান খাওয়া দাঁত যেন। তারাপদ ভদ্রলোককে কোনোদিন দেখেনি, জবাবও দিল না কথার। ভদ্রলোক কিন্তু নির্বিকার। সুটকেসটা বেঞ্চির তলায় রেখে বালাপোষটা বিছিয়ে নিলেন। তারাপদর চাদর সামান্য গুটিয়ে গেল। তার চেনা চেনা হাসি আর কথা, এই ট্রেনটায় যত ছিঁচকে চোরের উপদ্রব। বুঝলেন মশাই, চোখের পাতা দুদণ্ড বুঝেছেন কি পুডলি পাটলা সুটকেস ব্যাগ হাওয়া। ওই দরজার দিকটায় তাই গেলাম না, ওদিকটায় একটু পরেই দেখবেন কি হয়। ছিলিম চলবে, সে কি দুর্গন্ধ। গোয়ালাগুলো বোম ভোলার জাত, গাজাই ওদের সর্বনাশ করলো। দেখি স্যার, আপনার পাটা একটু সরান, সুটকেসটাকে প্রেস করে দিই, আরও একটু সেফ সাইডে। চন্দন হেসে ফেলেছিল, সামনে নিল। ভদ্রলোক আবার গোছগাছ সেরে তারাপদর পাশে বসলেন। গাড়ি ছাড়ার সময় হয়ে আসছিল। প্ল্যাটফর্মের কলরব কমে আসছে যেন। তারাপদদের কামরা থেকে কিছু বিহারি লোকজন নেমে গেল। ভদ্রলোক ততক্ষণে পান জর্দা মুখে পুড়েছেন। আপনারা কতদূর যাবেন স্যার? ভদ্রলোক আবার জিজ্ঞেস করলেন। তারাপদ কিছু বলার আগেই চন্দন বলল, মধুপুর টধুপুরের দিকে। মধুপুর? কোথায়, কোন দিকটায়? আপনি মধুপুরে থাকেন? না স্যার, আমি অরিজিনালি ভাগলপুরের। তারপর থেকে যে জামশেদপুরে, শেষে ইছাপুরেও কিছুদিন ছিলাম। এখন আর কোনো পুরে থাকি না, ট্যুরে ট্যুরে দিন কেটে যায়। তারাপদ হয়ে এসে ফেলল। চন্দনও। আমার স্যার কতগুলো বদ দোষ আছে। পান চিবোতে চিবোতে ভদ্রলোক বললেন, আমি হাসি ঠাট্টা করতে ভালোবাসি। আমার আপন পর নেই, ভেরি ফ্র্যাঙ্ক। একটা কথা স্যার আগেই বলেনি,
আমার মুখ থেকে হরদম ইংলিশ বেরোয়, নো গ্রামার, কিছু মনে করবেন না। আমার বাবাকে একজন অ্যাংলো ঘুষি মেরে নাক ভেঙে দিয়েছিল, তখন থেকেই আমার ওই ভাষাটার উপর রাগ। অ্যাংলোরা হাফ ইংলিশ বলে, তাতেই আমার বাবার নাক চলে গেল। ফুল ইংলিশ যারা বলে তাদের ঘুষি খেলে তো আমার বাবার ফেসই পাল্টে যেত। বলুন ঠিক কিনা? আমি তখন থেকে রিভেঞ্জ নিতে শুরু করেছি ভাষাটার উপর। যা মুখে আসে বলবো, তুই আমার কাঁচকলা করবি। তোর ভাষা কি আমার মার না বাবার ভাষা? তারাপদরা এবার জোরে হেসে উঠল। গাড়ি ছাড়ল। গাড়ি ছাড়ার সময় যেমন হয়, দু একজন নেমে পড়ল, ছুটতে ছুটতে কে একজন পাদানিতে উঠে পড়ল। প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে কেউ কেউ হাত নাড়ছে। একদল দেহাতি গোছের মানুষ গঙ্গামাই কি জয় বলে চেঁচিয়ে উঠল। ধীরে ধীরে গাড়িটা প্ল্যাটফর্মের বাইরে আসতেই শীতের হাওয়া এসে ঢুকলো জানলা দিয়ে। চন্দন জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল, এবার ভেতরে মুখ ফেরালো। চন্দন বলল, আপনার নামটা কি স্যার? কিঙ্কর কিশোর রায়। দেড়গজি নাম স্যার, ছোট করে লোকে বলে কিকিরা দি গ্রেট। জোরে হেসে উঠে চন্দন বলল, আলেকজান্ডার দি গ্রেটের পর আর কোনো গ্রেট দেখিনি স্যার, আপনাকে দেখলাম। কিকিরা খক খক শব্দ করে হেসে উঠলেন। অদ্ভুত সে শব্দ। তারাপদও হেসে উঠল। ঠাট্টা করে চন্দনকে বলল, তুই তাহলে আলেকজান্ডার দি গ্রেটকে দেখছিস? ছবি দেখেছি, চন্দন রসিকতা করে বলল। কিকিরা হাসতে হাসতে বললেন, এবার জ্যান্ত দেখুন, লিভিং গ্রেট। তারপর তারাপদ জিজ্ঞেস করলে, আপনি কি করেন? কিকিরা অলস্টারের গলার দিকের বোতাম খুলতে খুলতে বললেন, আমার করার কিছু ঠিক নেই স্যার। কখনো ছুরি কাচির এজেন্ট, কখনো খোস পাচড়ার মলম, কখনো অম্লশূলের ওষুধ বেচে আসি, কখনো আবার অন্য কিছু, যা হাতের কাছে জুটে যায়। আমার নেচারটা অস্থির গোছের। মেজাজে না বললে আমি কাউকে ছেড়ে কথা বলি না। লাস্ট মান্থে আমি একটা নতুন কোম্পানির স্নো ক্রিম পাউডারের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। মালিক বেটা ছ্যাঁচড়া, আমার সঙ্গে বলল না, ছেড়ে দিলাম। দিয়ে এখন একটা কোম্পানির কাঁচি, খুর, ক্লিপের এজেন্ট হয়ে গিয়েছি। হাওড়ায় কারখানা খুলেছেন ভদ্রলোক, বেশ ভালো খুর তৈরি করছে স্যার। আমার স্যুটকেসে স্যাম্পল আছে, কাল সকালে দেখাবো। চন্দন হাত নেড়ে বললেন, থাক স্যার, খুর আর দেখাবেন না, খুর দেখলেই আমার ভয় করে। ভয়ের কিছু নেই স্যার, ঠিক মতন টানতে পারলে মাখনের মতন গাল নরম থাকবে, বেকায়দায় টানলে অবশ্য গলা যাবে। বলে কিকিরা তারাপদর দিকে তাকিয়ে খক খক শব্দ করে হাসলেন। তারপর নিজেই বললেন, সত্যি কথা বলতে কি স্যার, আমি আসলে ম্যাজিশিয়ান ছিলাম। গণপতিবাবু আমার গুরুর গুরু। আমার সাক্ষাৎ গুরু বড় একটা কলকাতায় আসতেন না, তার ফিল্ড ছিল পাটনা, মুজফ্ফরপুর, জামালপুর, ওদিকে বেনারস, লখনৌ, আগ্রা, এইসব। আমার গুরু অদ্ভুত অদ্ভুত খেলা জানতেন। ইন্ডিয়ান ট্রিক বলে তার একটা খেলা ছিল, তাতে তিনি স্টেজের ওপর একটা মেয়ের হাত পা মুখ সব আস্তে আস্তে অদৃশ্য করে দিতেন, তারপর আবার একে একে সব জোড়া লাগিয়ে দিতেন। চন্দন কৌতূহল বোধ করছিল। বলেন কি? মিথ্যে বলবো না স্যার, গুরুর নামে কেউ মিথ্যে বলে না। বলে কিকিরা হাত জোর করে গুরুর উদ্দেশ্যে প্রণাম জানালেন। উঁচুতরের লোক ছিলেন তিনি। একবার নাইট্রিক অ্যাসিড খাবার খেলা দেখাতে গিয়ে কি একটা গন্ডগোল হয়ে গেল, তিনি মারা গেলেন। আমি 15 বছর বয়স থেকে তার চেলাগিরি করেছি, 7-8 বছর লেগেছিলাম। আরও 5-7টা বছর লেগে থাকতে পারলে দেখতেন কিকিরা কী না করতো। জাপান, আমেরিকা, লন্ডন করে বেড়াতাম। কপাল স্যার, কপাল, ব্যাড লাক। তারপর তো জিজ্ঞেস করলো, আপনি নিজেও কি ম্যাজিক দেখিয়ে বেড়াতেন? আমরা ম্যাজিকের বংশ স্যার। আমার ফাদারের অল্টারনেট ফাদার বিরাট ম্যাজিশিয়ান ছিলেন। চন্দন অবাক হয়ে বলল, ফাদারের অল্টারনেট ফাদার কি জিনিস মশাই? কিকিরা মজার মুখ করে হেসে বললেন, বাবার বাবাকে ছেড়ে তার বাবা, মানে প্রপিতামহ। তারাপদ আর চন্দন হেসে গড়িয়ে গেল। কিকিরা বললেন, ওটাই তো আমার অরিজিনাল ব্যবসা ছিল স্যার। বছর 8-10 কিকিরা ম্যাজিক মাস্টার হয়েছিল। তারপর আমার বাঁ হাতটায় কী যে হলো, প্রথমে ব্যথা ব্যথা করতো, দেখতে দেখতে হাত শুকোতে লাগলো, জোর একেবারে কমে গেল, সব সময় কাঁপতো। হাত না থাকলে ম্যাজিশিয়ান হওয়া যায় না। ম্যাজিশিয়ানের হাত, চোখ আর মুখ, এই তিনটেই হলো আসল। চন্দন কি বলতে যাচ্ছিল, তার আগেই কিকিরা তার বাঁ হাতটা দেখালেন। সত্যিই শুকনো মতন দেখতে, আঙুলগুলো ব্যাকা ব্যাকা, চামড়া কেমন পোড়া পোড়া রঙের। হাতটা কাঁপছিল, কোট থাকার জন্য কবজির ওপর দেখা গেল না। চন্দন বলল, আপনি ডাক্তার টাক্তার দেখাননি? দেখিয়েছি, কত ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, ইঞ্জেকশন নিয়েছি, কিছু হয়নি। ডাক্তাররা ধরতে পারছেন না,
কেউ বলছে নার্ভের রোগ, কেউ বলছে কোনো বিষাক্ত জিনিস থেকে হয়েছে, কেউ আবার অন্য কিছু বলছে। তারাপদ চন্দনকে দেখিয়ে কিকিরাকে বলল, ও হলো ডাক্তার। চন্দন যেন সামান্য লজ্জা পেল, বলল, না না, এখনও পুরো ডাক্তার হইনি, সবে পাশ করেছি। তারাপদ রগড় করে বলল, চন্দন এখনও 10-20টা কেন, একটাও মানুষ মারেনি, কাঁচা হাত, 2-4 বছর আরও যাক, তারপর ডাক্তার হবে। তিনজনেই হেসে উঠল। হাসি ঠাট্টার কথা বলতে বলতে রাত বাড়তে লাগলো। গাড়ি মাঝে মাঝে থামছে, আবার চলছে। শীতের জন্য জানলা সব বন্ধ। কামরার লোকজন কথা বলতে বলতে ক্রমশই নিস্তেজ হয়ে আসছে। 2-1 ঘুমিয়েও পড়েছে। কিকিরা ততক্ষণে তারাপদদের নামধাম জেনে গিয়েছেন। শুধু জানতে পারেননি তারাপদরা ঠিক কোথায় যাচ্ছে। ওরা সেই যে বলেছিল মধুপুর টধুপুর, তার বেশি আর কিছু বলেনি। বর্ধমানের পর গোটা কামরাটাই যেন ঘুমিয়ে পড়ল। তারাপদর ঘুম পাচ্ছিল, হাই উঠছিল তার। হাই তুলতে তুলতে চন্দন হঠাৎ কিকিরাকে বলল, আপনি তো একজন এক্স ম্যাজিশিয়ান। আচ্ছা, এই যে লোকে মন্ত্রতন্ত্রর কথা বলে, আপনি ওসব বিশ্বাস করেন? মাথা নাড়লেন কিকিরা। না, ম্যাজিক হলো খেলা, তার সঙ্গে মন্ত্রতন্ত্রর কোনো সম্পর্ক নেই। তবে আমি হিপনোটিজম, মেসমারিজম এসব বিশ্বাস করি। নিজে করেছি এক সময়। আমাদের দেশে অনেক যোগ অভ্যাস করে অনেক কিছু করতে পারেন। আমার গুরু মাটির তলায় চাপা দেওয়া অবস্থায় 2-3 ঘন্টা থাকতে পারতেন। তারাপদ আর বসে থাকতে পারছিল না, বড় ঘুম পাচ্ছে। শুয়ে পড়ার জন্য তৈরি হতে হতে বলল, আপনার 2-4টে ম্যাজিক কাল সকালে উঠে দেখব। কিকিরা তারাপদকে দেখতে দেখতে হেসে বললেন, কাল পর্যন্ত অপেক্ষা করবেন না এখনই দেখবেন? এখন? কিকিরা যেন মজা করছেন এমন চোখ মুখ করে বললেন, একটা স্যাম্পল দেখিয়ে দিই, কি বলেন? বলে কয়েক পলকের জন্য চোখ বুঝলেন। তারপর বললেন, আপনারা মধুপুর যাচ্ছেন না। কোথায় যাচ্ছেন জানি না, তবে মধুপুর নয়, এমন কোনো জায়গায় যাচ্ছেন যার নামের প্রথমে এস অক্ষর আছে, রাইট? যার কাছে যাচ্ছেন তার নামের প্রথমে পি অক্ষর থাকবে, রাইট? তারাপদ যেন চমকে উঠল, চন্দনও। দুজনেই হতভম্ব। অপলকে কিকিরার দিকে তাকিয়ে থাকলো, নিঃশ্বাস নিতেই যেন ভুলে গেছে। শেষে তারাপদ বলল, আপনি আপনি কে? কিকিরা খক খক করে বিচিত্র হাসি এসে বললেন, আমি কিকিরা দি গ্রেট, কিকিরা দ্য ম্যাজিশিয়ান। তারাপদ মাথের পাশে তার কিট ব্যাগের দিকে তাকালো। ওই ব্যাগের মধ্যে ভুজঙ্গভূষণকে দেওয়ার জন্য সিলমোহর করা চিঠি আর প্যাকেট আছে একটা, খুব দরকারি জিনিস। মৃণাল দত্ত বারবার সাবধান করে দিয়েছেন, ও দুটো যদি খোয়া যায় সর্বনাশ হবে। তারাপদ যে জন্য শঙ্করপুর যাচ্ছে তা ব্যর্থ হবে। এই কিকিরা লোকটা কি সেটা জানে? সে কি সমস্ত জেনে শুনে তারাপদদের পিছু ধরেছে? লোকটার উদ্দেশ্য কি? কোন মতলব নিয়ে সে তাদের সঙ্গী হয়েছে? তারাপদ ভীষণ ভয় পেয়ে গেল। চন্দনও বিচলিত, বিমূঢ়। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না। তারাপদ ভালো করে আর কিকিরার দিকে তাকাচ্ছিল না, তার সাহস নেই তাকাবার। ভীষণ সন্দেহ হচ্ছে লোকটাকে। মুখে যতই হাসি থাক, মজার মজার কথা বলুক, তবু কিকিরা যে বড় রকমের ঘুঘু, তাতে সন্দেহ কি? আর চোখে তাকিয়ে তারাপদ চন্দনকে ব্যাপারটার গুরুত্ব বোঝাবার প্রাণপণ চেষ্টা করতে লাগলো। তার মুখের ভাব, চোখের সাবধানী দৃষ্টি বলছিল, চাদু, বি কেয়ারফুল, লোকটা ঘুঘু। চন্দন নিজেও সন্দিগ্ধ হয়ে উঠেছিল। কিকিরা যত বড় ম্যাজিশিয়ানই হোক, ওরা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, এটা মুখ দেখে ঠাওর করতে কিছুতেই পারে না, অসম্ভব। থট রিডিং না কি যেন বলে একটা, কিকিরা কি সেই মনের কথা জানতে পারার খেলা দেখালো? বোগাস। চন্দন ওসব বিশ্বাস করে না। তবে এটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছে, কিকিরা প্রচণ্ড ধূর্ত। সে কেমন কায়দা করে পুরো শঙ্করপুর কিংবা সোজাসুজি ভুজঙ্গভূষণ না বলে রহস্যময়ভাবে বলল, প্রথমটা অক্ষর এস আর বি। ও যে সবই জানে তাতে চন্দনের সন্দেহ হচ্ছিল না। অন্তত কিকিরা নিশ্চয়ই জানে চন্দনরা শঙ্করপুর যাচ্ছে, ভুজঙ্গভূষণের কাছে। চন্দন চোখে চোখে তারাপদকে বোঝাবার চেষ্টা করল, সবই বুঝতে পারছি, সাবধান হতে হবে। কিকিরা কিন্তু একই রকম হাসি মুখে তারাপদদের দেখছিলেন। বরং তার চোখ দেখে মনে হচ্ছিল কিকিরা এরকম একটা খেলা দেখাবার পর যেন তারাপদদের হাততালি আশা করেছিলেন, না পেয়ে একটু দুঃখ বোধ করছেন।
চন্দন মনে মনে ভেবে দেখল আর বেশিক্ষণ চুপচাপ থাকা উচিত নয়। ওরা ভয় পেয়েছে, কিকিরা সেটা বুঝে ফেলবে। বার দুই শুকনো কাশি কেশে তারাপদকে বললেন, অনেক রাত হয়ে গেল, তুই শুয়ে পড়, আমি জেগে আছি, ট্রেনে আমার ঘুম হয় না। তারাপদ ঘুমোবে কি, ঘুম তার মাথায় উঠে গেছে। কিকিরাই যেন কি মনে করে বললেন, বাস্তবিক স্যার, রাত হয়ে গেছে অনেক, 12টায় বর্ধমান পেরিয়ে এসছি। তা ধরুন এখন 12:30, শীতটাও জব্বর, এবার শোবার ব্যবস্থা করতে হয়। তবে একজনের জেগে থাকা উচিত, নয়তো এ গাড়িতে যা চোরের উৎপাত, গা থেকে জামা কাপড়ও খুলে নিয়ে যায়। চন্দন একটু ঠাট্টার ছলেই বলল, আপনার নিশ্চয়ই অম্বলের রোগ আছে, বয়সও হয়েছে, আপনি শুয়ে পড়ুন, আমি জেগে আছি। কিকিরা বললেন, ঠিক ধরেছেন স্যার, আমার জুস বেশি হয়, রাত জাগলে বোতলে সোডার মতন হয়ে যায় পেট বুক, সে কি কষ্ট। জাগে, আমি একবার বাথরুম ঘুরে এসে শুয়ে পড়ি, কি বলেন? বালাপোস্টটা হাত দিয়ে আবার একটু ঝেড়ে ঝুড়ে কিকিরা উঠে দাঁড়ালেন, বাথরুমে যাবেন। তারাপদ যেন এই সুযোগের অপেক্ষা করছিল। কিকিরা ওপাশে বাথরুমের দিকে যেতেই নিচু গলায় তারাপদ বলল, চাঁদু, লোকটা ঘোরেল, ওর কোনো মতলব আছে। চন্দন বলল, আমিও তাই ভাবছি, ম্যাজিক ফ্যাজিক বাজে কথা। কিকিরা কি আমাদের ফলো করছে? তারাপদ জিজ্ঞেস করল। তাই তো মনে হয়, কিন্তু কেন? তারাপদ দূরে বাথরুমের দিকে তাকালো। কিকিরা দরজা খুলে ঢুকে গেলেন। তারাপদ বলল, আমার ভুজঙ্গভূষণের নামে একটা সিল করা প্যাকেট চিঠি ফিঠি আছে, মৃণাল দত্ত দিয়েছেন। ওগুলো যতক্ষণ না ভুজঙ্গভূষণের হাতে দিতে পারছি, ততক্ষণ আমার কোনো ক্লেম হচ্ছে না সম্পত্তির উপর। তা জানি, চন্দন মাথা নাড়ল। কিকিরা কি ওটা হাতাবার জন্য এসেছে? তাতে ওর লাভ কি হবে? কিকিরা তো তারাপদ নয় যে ওগুলো হাতিয়ে ভুজঙ্গভূষণের কাছে হাজির হলেই 1.5-2 লাখ টাকার সম্পত্তি পেয়ে যাবে। তাছাড়া ওর মধ্যে কি আছে তাও তো আমরা জানি না। তারাপদ চিন্তায় পড়ে কেমন বিমর্ষ হয়ে আসছিল। বলল, আমিও তো তাই ভাবছি। আচ্ছা, তোর কি মনে হয় কিকিরা মৃণাল দত্তের লোক? মানে? মৃণাল দত্তকে পাঠাননি তো? উনি ছাড়া আর তো কেউ জানে না আমরা শঙ্করপুরে ভুজঙ্গভূষণের কাছে যাচ্ছি। চন্দন বন্ধুর দিকে তাকিয়ে থাকলো, ভাবল, বলল, তা ঠিক, তুই যখন সকালে মৃণাল দত্তর বাড়ি গিয়েছিলি তখন কাউকে দেখেছিলি? না, মাথা নাড়ল তারাপদ। ঘরে কেউ ছিল না। কালকে সেই বুড়ো মতো লোকটি 2-1 বার এসেছিল। তার চোখের সামনেই মৃণাল দত্ত তোকে এইসব দিয়েছেন? হ্যাঁ। গাড়ির কথা কিছু বলেছেন? বলেছেন রাত্রে 2টো গাড়ি আছে, এক্সপ্রেস শঙ্করপুর থামে না। চন্দন কিছুই বুঝতে পারল না। মৃণাল দত্ত নিজেই তার মক্কলের জন্য তারাপদর খোঁজ করছিলেন। তিনি চেয়েছে তারাপদকে ভুজঙ্গভূষণের কাছে পাঠাচ্ছেন, এটা তার কর্তব্য। তবে কেন তিনি পেছনে লোক লাগাবেন? তাহলে কি ওই বুড়ো লোকটা, মৃণাল দত্তর বাড়ির কাজের লোকটা, আসলে অন্য কারো হাতের পুতুল? তাই যদি হয় তবে ধরে নিতে হবে ভুজঙ্গভূষণের সম্পত্তি যাতে তারাপদর হাতে না যায় সেজন্য ফন্দিয়াটার লোক আছে, তারাই কিকিরাকে লাগিয়েছে। কিন্তু এসব ভাবনা কি বাড়াবাড়ি নয়? কার গরজ তারাপদকে বঞ্চিত করবার? তেমন কাউকে তো দেখা যাচ্ছে না। চন্দন বলল, আমি ভাই কিচ্ছু বুঝতে পারছি না, এভরিথিং ইজ মিস্টিরিয়াস। ভুজঙ্গভূষণ, মৃণাল দত্ত, কালো বেড়াল, কিকিরা, সবই কেমন গোলমেলে। তারপর তো ম্লান মুখ করে বলল, আমারও মাথায় কিছু ঢুকছে না। লাভের মধ্যে ভাবতে ভাবতে মাথা ধরে গেল। টাকা পয়সা সম্পত্তি ব্যাপারটাই ঝঞ্ঝাটের। বেশ ছিলুম, এখন কি প্যাঁচেই পড়লাম। কিকিরাকে আবার দেখা গেল। চন্দন নিচু গলায় বলল, যাই হোক, তুই ঘাবড়াবি না দাদা, ওই লোকটার কাছে একেবারেই নার্ভাসনেস দেখাবি না, ওর সামনে তুইও শুয়ে পড়। আমার ঘুম হবে না। না হোক, তবু তুই শুয়ে পড়বি, ঘুমোবার ভান করবি, আমি জেগে থাকবো। হাসপাতালে ডিউটিতে আমার রাত জাগা অভ্যেস আছে। তুই একলা কতক্ষণ জাগবি? সারা রাত। কিকিরাকে আমি নজর রাখবো। তারাপদর হঠাৎ মনে পড়ল, কিকিরা বলেছে তার সুটকেসে নাকি খুঁট টুর আছে, স্যাম্পল দেখাবে বলেছিল। লোকটা কত বড় শয়তান, সুটকেসে করে খুঁড় এনেছে। গলা কাটবে নাকি? খুন? তারপর তো ভয়ে ভয়ে বেঞ্চির তলার দিকে তাকালো। কিকিরা সুটকেস দেখবার চেষ্টা করলো। তারপর অস্ফুটভাবে চন্দনকে বলল, কিকিরার কাছে খুঁড় আছে। কিকিরা ততক্ষণে একেবারে কাছে এসে পড়েছেন। চন্দন আবার একটা সিগারেট ধরালো, কেন কিছুই হয়নি। তারাপদ তখনও বসে। কিকিরা বললেন, জমজম করে শীত পড়ছে,
পানাগড় দুর্গাপুরের কাছেই বোধ হয়। আরও জব্বর ঠান্ডা পড়বে স্যার, একেবারে আর্লি মর্নিংয়ে আসানসোল, তারপর শীতের বহরটা দেখবেন, লাইক ক্যাটস অ্যান্ড ডগস। চন্দন ব্যঙ্গ করে বলল, ওটা বৃষ্টির বেলায় স্যার, শীতের বেলায় নয়। কিকিরা তার স্বভাবসিদ্ধ থকথকে হাসি হেসে বলল, একই হলো স্যার, বৃষ্টির বেলায় যদি বেড়াল কুকুর পড়তে পারে, শীতের বেলায় কেন পড়বে না? ইংরেজি ভাষার কোনো নিয়ম নেই, যা পড়াবেন তাই পড়বে। কথা বলতে বলতে কিকিরা তার সেই বেখাপ্পা অলেস্টার খুলে পাট করে বালিশের মতন করে নিলেন। টুপি আগেই খুলেছিলেন, মাফলারটা পাগড়ির মতন করে কানে বাঁধলেন, জুতো খুললেন। চন্দন ইশারায় তারাপদকেও শুয়ে পড়তে বলল। কিকিরা পাট করা অলেস্টারের ওপর মাথা রেখে বালাপোষ গায়ে টেনে শুয়ে পড়তে পড়তে বললেন, স্যার একটু সাবধানে থাকবেন, চোখের পাতাটি বুঝেছেন কি সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা শুয়ে পড়ি, আসানসোলে আমাকে ডেকে দেবেন, চা খাবো। কিকিরা লম্বা হয়ে শুয়ে পড়ে চোখ বুঝলেন। তারাপদও যেন বাধ্য হয়ে শুয়ে পড়ল। কামরার মধ্যেটা একেবারে চুপচাপ। কেউ কেউ বেঞ্চের ওপর কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে, কেউ কেউ বাঙ্কের ওপর লম্বা হয়ে শুয়ে পুটলি পাকানো চেহারা করে বসেই ঘুমোচ্ছে দু চারজন। মাঝে মাঝে কাশির শব্দ, একটা আধটা ঘুম জড়ানো কথা, ট্রেনের একঘেয়ে শব্দ, সব মিলিয়ে কেমন একটা নিঝুম আবহাওয়া। একটা ছোট স্টেশনে গাড়ি থেমে আবার চলতে শুরু করলো। চন্দন বড় বড় হাই তুলছিল। কিকিরা ঘুমিয়ে পড়েছেন। তারাপদ অনেকক্ষণ মটকা মেরে পড়েছিল। সারাদিনের ক্লান্তি যেন কখন তাকে ঘুম পাড়িয়ে দিল। চন্দন নানা রকম কথা ভাবছিল। কিকিরা লোকটা কি সত্যিই চালাক? তার ভাঁড়ামির খানিকটা হয়তো অভিনয়, কিন্তু চালাকির ব্যাপারটা অভিনয় করে দেখানো যায় না। কিকিরা যদি চালাকি হবে, তাহলে সে কেন অযথা প্রথমেই চন্দনের মনে সন্দেহ সৃষ্টি করতে গেল? যে লোক জানে চন্দনরা শঙ্করপুরে ভুজঙ্গভূষণের কাছে যাচ্ছে, সেই লোক কেন আগে ভাগে তা প্রকাশ করে দেবে? বরং সে চুপচাপ থাকবে, ঘুণাক্ষরেও জানতে দেবে না তারাপদদের ব্যাপারটা সে ছিটে ফোটাও জানে। তারপর সবাই যখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে, কিকিরা তারাপদর কিট ব্যাগ নিয়ে নেমে পড়বে যে কোনো স্টেশনে। এই গাড়িটা এমনই যে যখন তখন নেমে পড়া যায়, অনবরত থামছে, চলছে, আবার থামছে। কিকিরা বোকামি করেছে, হয় বোকামি করেছে, না হয় জেনে শুনে ইচ্ছে করেই সতর্ক করে দিয়েছে, জানিয়ে দিয়েছে তারাপদর ব্যাপারটা সে জানে। কিন্তু কেন কিকিরা সতর্ক করে দেবে? চোর কি বাড়ির লোককে সাবধান করে দিয়ে চুরি করে? তবে চন্দন যতই ভাবছিল, ততই তার মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছিল। শুরু থেকেই যার মধ্যে এত রহস্য আর ঝামেলা, শেষে গিয়ে তার মধ্যে যে আরও কত গভীর রহস্য দেখা যাবে কে জানে। গায়ে হাত পড়তেই চন্দন ধর্মর করে উঠে বসল। মুখের সামনে কিকিরা। চন্দন তারাপদকে দেখে নিল। ঘুমোচ্ছে তারাপদ। আপনি স্যার ঘুমিয়ে পড়েছিলেন, কিকিরা বললেন। এমনভাবে বললেন যেন কতই না সহানুভূতি দেখাচ্ছেন। চন্দন বলল, হ্যাঁ কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার জন্য তার লজ্জা এবং রাগ হচ্ছিল। অনেকক্ষণ থেকেই ঘুমাচ্ছেন, কিকিরা হাসি হাসি মুখ করলেন। চন্দন তাড়াতাড়ি হাতের ঘড়ি দেখল। সর্বনাশ, 3:30 বাজে। সে যখন শেষবার ঘড়ি দেখে তখন 2 বাজছিল। টানা 1.5 ঘন্টা সে ঘুমিয়ে থাকলো। আশ্চর্য, হাসপাতালে কখনো এরকম হয় না। রাত্রের গাড়ি টাড়ির এই দোষ, যাত্রীদের ঘুম, ঢুলুনি, গাড়ির দোলানি, একঘেয়ে শব্দ, ট্রেন থামা আর যাওয়া, হলুদ হলুদ আলো, সব মিলেমিশে কেমন ঘুম এনে দেয়। ছোঁয়াচে রোগের মতন ব্যাপারটা। চন্দন কিকিরাকে সন্দেহের চোখে দেখল। আপনি কি জেগেছিলেন? আমার ঘুম স্যার খুব পাতলা, একটু খুশখাস শব্দ হলেই জেগে উঠি। রাতের গাড়িতে চলাফেরা করতে করতে এই অভ্যেস হয়ে গেছে। চন্দন হাই তুলল, চোখ যেন এখনও জুড়ে রয়েছে। আপনি অনেকক্ষণ থেকে জেগে বসে আছেন? চন্দন জিজ্ঞেস করল। অনেকক্ষণ বসে নয়, শুয়েছিলাম। হঠাৎ চন্দনের কেমন যেন মনে হলো, মনে হতেই চমকে উঠল। আরে কিকিরা এর মধ্যে কোনো হাত সাফাই করেনি তো? তারাপদর কিট ব্যাগে মৃণাল দত্ত দেওয়া সেই কাগজপত্র ঠিকঠাক আছে, না কিকিরা চুরি করে নিয়েছে? কথাটা মনে হতেই চন্দনের বুক ধকধক করে উঠল। ভয় যেন লাফ মেরে গলার কাছে এসে বসল। তাড়াতাড়ি ঝুঁকে পড়ে সে তারাপদকে ঠেলা দিল। তারা, এই তারা! বলিহারি ঘুম তারাপদর, মরার মতন ঘুমাচ্ছে। ওকে আবার কেন অযথা জাগাচ্ছেন স্যার? কিকিরা বলল। দরকার আছে, চন্দন রুক্ষভাবে জবাব দিল। বার কয়েক ঠেলা খেয়ে তারাপদ উঠে বসল।
উঠে বসে চোখ রগড়াতে লাগলো, যেন তার খেয়ালই নেই সে বাড়িতে বিছানায় নয়, না রেলগাড়িতে। কয়েক মুহূর্ত পরে তারাপদ হুঁশ ফিরে পেল। চন্দন রেগে গিয়ে বলল, আশ্চর্য ঘুম তোর। তারাপদ লজ্জিত হয়ে বলল, কাল সারাদিন যা ধকল গেছে, পারছিলাম না। এদিকে যে বলতে গিয়ে অনেক কষ্টে নিজেকে সামলে নিল চন্দন, আর চোখে কিকিরাকে দেখে নিল। তারপর ইঙ্গিতে বলল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম বলে কিকিরাকে দেখালো উনি জেগেছিলেন। তারপর তো হয় ইঙ্গিতটা বুঝলো, না হয় তার মাথা মোটা, সে তখনও হাই তুলছে। বিরক্ত হয়ে চন্দন আবার বলল, এই ট্রেনে ছিচকে চোরের যা উপদ্রব, দেখে নে আমাদের জিনিসপত্র ঠিকঠাক আছে কি না। তারাপদ এবার বুঝতে পারল, তার মুখে অদ্ভুত এক চেহারা হলো। কিকিরা বললেন, না না, এদিকে কেউ আসেনি, আমার ঘুম ভেরি 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 থিন, গায়ের পাশ দিয়ে কেউ হেঁটে গেলেই ঘুম ভেঙে যায়। চন্দন তারাপদকে হুকুমের ভঙ্গিতে বলল, তাহলেও একবার দেখে নে। তারাপদ কিটব্যাগ দেখল। তোর ব্যাগের মধ্যে আমার একটা সিগারেটের প্যাকেট রেখেছিলাম, দেখ তো আছে কি না। একেবারে ডাহা মিথ্যে কথা চন্দনের। সে চাইছিল ব্যাগ খুলে তারাপদ একবার আসল জিনিসটা আছে কি না দেখে নিক। তারাপদ কোলের ওপর ব্যাগ তুলে চেন খুলল, দেখল, হাত ডুবিয়ে ডুবিয়ে ঘাঁটল, তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলল। মৃণাল দত্তর দেওয়া জিনিসগুলো ঠিকই রয়েছে। তারাপদ কায়দা করে বলল, আছে, তুই এখন আমার সিগারেট নে, নতুন প্যাকেট পরে ভাঙবি। চন্দন নিশ্চিন্ত হলো। বাহ, যা ভয় ধরে গিয়েছিল তার। কিকিরা সমস্ত ব্যাপারটাই স্বাভাবিকভাবে দেখছিলেন। এবার বললেন, আমার একটা সিগারেট খাওয়ান স্যার, যা শীত। চন্দন তারাপদর প্যাকেট থেকে কিকিরাকে সিগারেট দিল, নিজেও ধরালো। বালাপোষ গায়ে জড়িয়ে বসে সিগারেট খেতে খেতে কিকিরা খক করে কাশছিলেন। বললেন, সিগারেটের নেশা আমার নেই, একটা দুটো খাই কখনো। গাড়িটা যেন কোনো ইয়ার্ডে ঢুকলো, লাইন বদলের শব্দ হচ্ছে। একবার বাঁয়ে টাল খাচ্ছে, আবার যেন ডাইনে টাল খেলো। কিকিরা বললেন, অন্ডাল এসে গেছে, আর খানিক পরে আসানসোল। 4:15 নাগাদ আসানসোলে পৌঁছায়। আপনি এদিকে খুব যাতায়াত করেন? চন্দন জিজ্ঞেস করল। প্রায়ই। সবই আপনার চেনা? তা বলতে পারেন। তারপর তো হঠাৎ বলল, যোশীদিতে থাকবেন এখন? যোশীদিতে নয়, দেওঘরে যাচ্ছি, ওখানে আমার ফিল্ড আছে। কি ফিল্ড স্যার? মানে চেনা জানা আছে, কাস্টমার রয়েছে। চন্দন মনে মনে একটা প্যাঁচ ভাবছিল, দাবা খেলার চালের মতন একটা মোক্ষম চাল দিলে কেমন হয়। কিকিরা কি সামলাতে পারবে? হয়তো কিকিরা আরও পাকা খেলোয়াড়, চন্দনকে বসিয়ে দেবে। তবু একটা ঝুঁকি নিতে আপত্তি কি? এখনও যাত্রা শেষ হয়নি চন্দনদের, আরও 5-6 ঘন্টার বেশি ট্রেনে থাকতে হবে। কিকিরা যদি কোনো মতলব থাকে এর মধ্যে হাসিল করবে কি না কেউ বলতে পারে না। তবে এখনও পর্যন্ত করেনি, সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছে। যদি তারাপদর ব্যাগ নিয়ে কিকিরা কোথাও নেমে যেত মাঝপথে, চন্দনরা জানতেও পারত না। লোকটাকে পুরোপুরি অবিশ্বাস করার চেয়ে একটু বিশ্বাস করা যাক না, ক্ষতি কি? চন্দন আরও খানিকক্ষণ ভেবে শেষে বলল, স্যার, একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই, 100টা কথা জিজ্ঞেস করুন। আপনি যে বললেন আমরা মধুপুরে যাচ্ছি না, এটা কি করে বললেন? কিকিরাও অদ্ভুত মুখ করে হাসলেন। ম্যাজিক দেখতে আমাদের ভালো লাগে, কিন্তু তা বিশ্বাস করি না। ভালো ম্যাজিক আপনারা দেখেননি স্যার, তাই বলছেন। কিকিরা বললেন। একটু চুপ করে থেকে আবার বললেন, আপনারা ছেলে মানুষ, অনেক কিছুই জানেন না, দেখেননি। যখন দেখবেন, জানবেন, তখন বিশ্বাস করবেন। তা বলে এই থট রিডিং না কি যেন বলে, তাও বিশ্বাস করতে হবে? আপনি নিজেই তখন বলছিলেন ম্যাজিক হলো খেলা, মন্ত্রতন্ত্র বাজে। বলেছি। কিকিরা ঘাড় হেলালেন। এখনও বলছি, মন্ত্রতন্ত্র বাজে, তবে যোগীদের আমি বিশ্বাস করি। তারা আশ্চর্য ঘটনা ঘটাতে পারেন। মাটি চাপা হয়ে 3 ঘন্টা কি করে মানুষ থাকতে পারে স্যার? আপনি তো ডাক্তার, বলুন না। চন্দন আর কোনো জবাব দিল না। কিকিরাকে এখন আর ভাঁড় মনে হচ্ছে না, তার গলার স্বরও যেন পাল্টে গিয়েছে। তারাপদ বলল, আপনি কি যোগী? না। কিকিরা মাথা নেড়ে জিভ কাটল। যোগের যাওয়া পর্যন্ত আমি জানি না, ওসব মহাপুরুষরা পারেন, আমরা কত তুচ্ছ। তাহলে আপনি কি করে জানলেন আমরা কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি? কিকিরা খুব বিনয় করেই যেন বললেন, এ কথাটা ঠিক হলো না স্যার। আমি শুধু বলেছি আপনারা যেখানে যাচ্ছেন
সেই জায়গাটার নামের প্রথমে এস অক্ষর আছে। যার কাছে যাচ্ছেন তার নামের প্রথমে বি অক্ষর আছে। তা আপনারা তো এন অক্ষর দিয়ে নামের কত জায়গাতেই যেতে পারেন, সীতারামপুর, সালানপুর, শিমুলতলা। আর যার কাছে যাচ্ছেন তার নাম বিহারী প্রসাদ, বিজন কুমার, বটুকচন্দ্রও হতে পারে। চন্দন বুঝতে পারল কিকিরা পাকা লোক, সহজে মচকাবে না। বলল, হতে সবই পারে, কিন্তু আপনি জানেন আমরা কোথায় যাচ্ছি? জানেন না? কিকিরা হাসি হাসি মুখ করে চেয়ে থাকলেন। চন্দন আর তারাপদ তাকিয়ে থাকলো, অপেক্ষা করতে লাগলো। কিকিরা কোনো কথাই বলছিলেন না। কিছু বলছেন না? কি বলবো স্যার? আপনি সত্যি সত্যিই কিছু জানেন না? কিকিরা একবার তারাপদর দিকে তাকালেন, চোখ বন্ধ করলেন, আবার খুললেন। তার হাসি হাসি মুখ ধীরে ধীরে গম্ভীর, করুণ হয়ে উঠল। গলার স্বর ভারী শোনালো। বললেন, একটা কথা আপনাদের আমি বলে দিই। আপনারা ছেলে মানুষ, যেখানে যাচ্ছেন সেই জায়গা কিন্তু ভয়ঙ্কর। আপনারা ভয় পেয়ে যাবেন, বিপদেও পড়তে পারেন। চোখ কান খোলা রাখবেন, কোনো ভেলকি বিশ্বাস করবেন না। ওই লোকটা যোগী নয়, শয়তান, পিশাচ। তার চেহারা দেখলে আপনাদের বুক কাঁপবে। অনেক মানুষের জীবন সে নষ্ট করেছে। ও একটা কাপালিক। কি নিষ্ঠুর জানেন না? এত বড় শয়তান কেমন করে বেঁচে আছে আমি জানি না। ভগবান এত লোককে নেন, ওই পিশাচকে কেন নেন না? বলতে বলতে কিকিরার মুখ কেমন রক্ত জমার মতো নীলচে হয়ে এলো। তিনি দুহাতে মুখ ঢেকে ফেললেন। তারাপদ আর চন্দন যেন স্তম্ভিত হয়ে বসে থাকলো, কোনো কথা বলতে পারল না। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় জড়ানো স্বরে তারাপদ বলল, সামনের অমাবস্যায় নাকি তিনি মারা যাবেন। কিকিরা বললেন, তাই যেন যায়। এত পাপ করেও মানুষ যদি বেঁচে থাকে তবে ভগবান বলে কিছু নেই। চন্দনরা অবাক হয়ে দেখল কিকিরার গলা ফুলে উঠেছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শঙ্করপুর গাড়ি পৌঁছতে পৌঁছতে সামান্য বেলা হয়ে গেল। মধুপুরে মিনিট 20 দাঁড়িয়ে থাকলো ট্রেন। কিসের একটা গন্ডগোল হয়েছিল ইঞ্জিনে। শঙ্করপুরে পৌঁছতে হরেদরে আধ ঘন্টা লেট। কিটব্যাগ হাতে ঝুলিয়ে তারাপদরা প্ল্যাটফর্মে নেমে পড়ল। ছোটোখাটো স্টেশন, তেমন একটা লোকজন ওঠানামা করল না। যারা নামলো বা গাড়িতে উঠল তাদের মধ্যে বেশিরভাগই দেহাতি মানুষজন। প্ল্যাটফর্মে নেমে তারাপদরা কিকিরা জানলার দিকে সরে এলো। চন্দন বলল, আপনিও নেমে গেলে পারতেন। কিকিরা মাথা নেড়ে বললেন, না স্যার, এখন আমার নামা চলবে না। এখানে আমাকে 2-4 জন চেনে, আপনাদের সঙ্গে নামলে চোখে পড়ে যেতে পারি। তারাপদ বলল, চোখে পড়লে কি হবে? কি হবে তা কেমন করে বলবো, সাবধানের মার নেই। আপনারা ভাববেন না আমি জোসিডির কাজকর্ম সেরে বিকেলের প্যাসেঞ্জার ট্রেনে এখানে ফিরে আসব। যা বলে দিয়েছি মনে রাখবেন। স্টেশনের পূব দিকে বালিয়াড়ির মতন জায়গাটার কাছে হরিরামের আস্তানা, ওখানে আমায় পাবেন। কাল দেখা করবার চেষ্টা করবেন। যান স্যার, আর দাঁড়াবেন না। খুব সাবধানে থাকবেন, চোখ কান খোলা রেখে। ভয় পাবেন না। তারাপদরা দাঁড়িয়ে থাকার আর কোনো কারণ দেখল না। গাড়িও ছাড়বো ছাড়বো করছে। হুইসেল বেজে গেছে, ইঞ্জিনের দিকেও স্টিম ছাড়া শব্দ উঠছে। চন্দন হঠাৎ কিকিরাকে বলল, আপনি আমাদের ক্ষমা করবেন, আমরা ভুল বুঝেছিলাম। বুঝতেই তো পাচ্ছেন। কিকিরা চন্দনের কথায় বাধা দিয়ে বললেন, কিচ্ছু না স্যার, ক্ষমা টমার দরকার নেই। আমি আপনাদের পেছনে আছি, আমার মতো যতটা সাহায্য করা যায় করব। ট্রেন ছেড়ে দিল। কিকিরা কেমন হাসি হাসি অথচ মায়া মাখানো মুখ করে তারাপদদের দিকে তাকিয়ে থাকলেন। তারাপদ একটু হাত ওঠালো, যেন বিদায় জানালো কিকিরাকে। প্ল্যাটফর্ম ততক্ষণ ফাঁকাই হয়ে আসছে। 2 বন্ধু মিলে হাঁটতে লাগলো। টিকিট কালেক্টরকে টিকিট দিয়ে স্টেশনের বাইরে এসে দাঁড়ালো ওরা। 5-7টা ছোট ছোট দোকান, এক ফালি রেল কোয়ার্টার, মস্ত মস্ত কটা শিমুল গাছ ছাড়া আশেপাশে আর কিছু চোখে পড়ে না। পানের দোকান, দেহাতি মিঠাইয়ের দোকান। একপাশে কয়েকটা বুড়ো বুড়ি গোছের লোক ছোট ছোট ঝুড়ি করে বেগুন, কাঁচা টমেটো, অল্প কটা ফুলকপি বিক্রি করছে। খদ্দের বলতে রেলের বাবু আর খালাসি গোছের লোক। একদিকে ছোট এক হনুমান মন্দির, বাঁশের আগায় পতাকা উঠছে। তারাপদ বলল, চাদু, নো রিক্সা, নাথিং। চন্দন বলল, কিকিরা তো বলেই দিয়েছেন হাঁটতে হবে। তাহলে নে, হাঁট। চারদিক তাকিয়ে চন্দন বলল, ওদিকে একটা মারোয়ারি দোকান দেখছি, চল আগে সিগারেট ফিগারেট কিনে নিই।
ভুজঙ্গভূষণের মাঠ মোকামের কথাও জেনে নেব। জায়গাটা এরকম যে তারাপদ আর চন্দনের মতন দুটি বাঙালি ছেলে কাঁধে কিট ব্যাগ ঝুলিয়ে নেমেছে, হাতে কম্বল ঝোলানো, এই দৃশ্যটাই যেন অনেকের কাছে কৌতূহলের বিষয় হয়ে উঠেছিল। সকলেই তাদের নজরে করছিল। কালো জোয়ান গোছের একটা লোক সাইকেল কোমরের কাছে হেলিয়ে দেহাতি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিল। ময়লা কাঁচের গ্লাসে চা খাচ্ছিল। লোকটা চেহারা সন্ডার মতন, মাথা ন্যাড়া, পরনে নীল একটা প্যান্ট, গায়ে কালো রঙের সোয়েটার। চন্দন এবং তারাপদ দুজনেই তাকে ডাকল। তারাপদ ইশারা করে চন্দনকে বলল, ভুজঙ্গভূষণের লোক নাকি রে? চন্দন বলল, ড্রেস থেকে রেলের লোক মনে হচ্ছে, মালগাড়ির ড্রাইভার হতে পারে। বেটা আমাদের অমন করে দেখছে কেন? দেখুক, তাকাস না, ইগনোর করে যা। সামান্য এগিয়ে চন্দনরা মারোয়ারি দোকানটার মধ্যে গিয়ে দাঁড়ালো। দোকানটা দেখতে বড় নয়, কিন্তু হরেক রকম জিনিস রয়েছে। মুদির দোকান খানিকটা, খানিকটা মণিহারি, কবিরাজি তেল আর ভাস্কর লবণ ধরনের করলেও আরও নিশ্চিন্ত হয়ে যাওয়া যায়। সস্তা সিগারেট পাওয়া গেল, কয়েক প্যাকেট কিনে নিল চন্দন। তারপর তো মাঠ মুখামের কথাটা দোকানদারকে জিজ্ঞেস করলো। কিকিরা যদিও বলে দিয়েছিলেন রাস্তাটা, তবু তারাপদ জিজ্ঞেস করলো। নতুন জায়গায় কিছু খুঁজে বের করতে হলে একজনের জায়গায় দুজন কি তিনজনকে জিজ্ঞেস করলে আরও নিশ্চিন্ত হওয়া যায়।